আজকে হচ্ছে আমাদের ভূগোলের যে এমসিকিউ আছে এমসিকিউ প্লাস সিকিউ এর উপরে ক্লাস ছিল। আপনারা জানেন, আপনাদেরকে আগেই জানানো হয়েছে। সো আমরা হচ্ছে আজকের ক্লাসের শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এমসিকিউ সেকশন যেটা আছে সেটাকে আমরা দেখব। এখন আপনারা জানেন যে পরীক্ষায় এমসিকিউ তে যত বেশি মার্কস উঠানো যায় তত বেশি হচ্ছে আপনার জন্য রেজাল্ট ভালো করা পসিবল। কারণটা হচ্ছে এখানে একটা অ্যান্সার করতে পারলে এক, আর সিকিউতে আপনি লিখলে টিচারের যদি মনে করেন বইয়ের সাথে ঝগড়া না হয় বা মন ভালো না থাকে তাহলে অনেক সময় মার্কস কম দেয়। তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে আপনার হচ্ছে এমসিকিউ তে সবসময় ভালো মার্কস ক্যারি করতে হবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে আমাদের যে এমসিকিউ গুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন। এই এমসিকিউ সেকশন গুলো যদি আপনারা একটু ভালো মতো পড়েন তো আপনারা 100% কমন পাবেন না, বুঝছেন? আমি এখানে হকারি করতে আসি নাই আপনাদের সাথে যে 100% কমন পাবেন, তবে আপনারা বেশিরভাগ কোশ্চেন কমন পাবেন বা এই ধরনের কোশ্চেন আপনাদের চলে আসবে। ক্লাস শুরু করার আগে আপনাদের কারো কোনো কমেন্ট থাকলে বা কোনো কিছু জানার থাকলে সেটা বলতে পারেন। বুঝছি আপনাদের কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আপনারা আমাকে একটু হেল্প করবেন, সেটা হচ্ছে আমি যে এমসিকিউ গুলো দিব, দেখেন স্যার, আপনারা আগে সবকিছু পড়ছেন, এখন এক প্রকার আমরা রিভিশন ক্লাসের উপরে আছি। সো আপনারা এই জিনিসগুলো জানেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যখন যে কোশ্চেনটা বলবো সেই কোশ্চেনটার অ্যান্সার অন্তত আপনারা ABCD আকারে দিলেই হবে। আপনাদের লিখতে অনেক কষ্ট হয় আমি জানি। সো আপনারা হচ্ছে ABCD এই অপশন দিলে আমি বুঝবো যে কে কতটুকু আসলে ক্লাসে অ্যাটেন্টিভ ছিল। তো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে বলেন তো একটু আমাকে, জানান দেখি। তাশরিফা, মুমতারিনা, আপনারা একটু জানান, তাহলে আমি বুঝবো যে আসলে আমি হচ্ছে ক্লাসরুমে আছি, আপনারা আমাকে শুনতেছেন, আপনাদের রেসপন্স আছে। ভুল হতেই পারে, সেটা সমস্যা না, ভুল হলেই সেই জিনিস থেকে কারেকশন হবে। আর যদি আপনি ভুল করতে নাই চান তাহলে তো কারেকশন করার সুযোগই নাই। এখন বলেন বায়ুমণ্ডলের কি নেই? বায়ুমণ্ডল জিনিসটা বুঝেন তো? আচ্ছা, আপনারাই কমেন্ট করছেন, আমি একটু দেখি যে আসলে হচ্ছে আপনাদের অ্যান্সার কার কতটুকু রাইট হলো। ওকে, হুমায়রা, সামিরা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা তিনজন অ্যান্সার করছেন এবং তিনজনের সবার যে অ্যান্সার রাইট হয়েছে তা না। আমি অ্যান্সার যখন বলবো তখনই আপনারা বুঝে যাবেন যে আসলে কয়জনের অ্যান্সার রাইট হয়েছে। দেখেন, বায়ুমণ্ডল বলতে আমরা যে জিনিসটাকে বুঝি যে আমাদের আহ পুরো হচ্ছে সিস্টেমের আকাশপথ যেটা আছে সেখানে যে বাতাস আছে, তারপরে হচ্ছে আরো যত গ্রহ উপগ্রহ আছে সবকিছু মিলিয়ে নেওয়া হয়েছে। এখানে আবার কয়েকটা পর্যায় আছে, এত কিছু আমাদের কাছে জানতে চায় নাই। এখানে আপনাকে জাস্ট জানতে চাইছে যে বায়ুমণ্ডলের কি নেই বা বায়ুমণ্ডলের নেই কি। আচ্ছা, একটু বলেন তো, আপনি যখন রাস্তায় বের হন তখন কি বায়ুমণ্ডলের বর্ণ দেখতে পান? যে ওইটা সাদা রং, কালো রং, হলুদ রং, এরকম কিছু দেখতে পান? নিশ্চয়ই দেখতে পান না। আবার যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন কি এটা দেখতে পান যে বাতাসে গন্ধ আসতেছে বিরিয়ানির? ভাই, এই বাতাসের যে বিরিয়ানির গন্ধটা আসে এসব এটা তো পাশের বাসা থেকে আসে, এটা তো অন্য কোথাও থেকে আসে না, তাই না? তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে বাতাসের কোনো গন্ধ নেই। ওটা হচ্ছে যখন আমরা আমাদের কাজ করি সেই কাজ থেকে এখানে একটা গন্ধের সৃষ্টি হয়, এছাড়া কিছু না। তারপরে বায়ুমণ্ডলের নির্দিষ্ট কোনো আকার নেই। যখন আমরা এখান থেকে দেখি, মনে করেন আপনি আপনার জায়গা থেকে যখন দেখবেন তখন মনে হবে আকাশটা মনে হয় ওখানে নেমে গেছে। আবার যখন ওই জায়গায় গিয়ে দেখবেন তখন মনে হবে আকাশটা আরো একটু পরে গিয়ে নেমে গেছে। তার মানে বায়ুমণ্ডলের নির্দিষ্ট কোনো আকার নেই। অর্থাৎ অ্যান্সার হচ্ছে তিনটাই। সবার কাছে ক্লিয়ার হলো? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নাই অ্যান্সারটা। কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। এখন দেখেন, ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে আমি মনে করেন কোনো লাশ ঘরে নেই। ঠিক আছে, লাশ ঘরে থাকলে কি হবে, আমি যদি বলি ভাই কোনো লাশ আছো, কি হবে? কেউ রেসপন্স করবে না। এখন যদি ওইখানে রেসপন্স করেও কেউ তাহলে উল্টা আমি ভয় পাবো। সো আমি তো ওইখানে নেই, আমি আছি ক্লাসরুম, সো আপনাদের কাছ থেকে রেসপন্স আশা করবো। এখন 2 নম্বর কোশ্চেনটা দেখেন, 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে একটা উদ্দীপক টাইপসের দেওয়া হয়েছে, একটা ছবি দেওয়া হয়েছে। এই ছবি অনুযায়ী আমাদের কোশ্চেনটা অ্যান্সার করতে হবে, আর এই টাইপসের কোশ্চেনে অ্যান্সার করা সব থেকে ডিফিকাল্ট। সো এইটা একটু ভেবে চিন্তে দেখেন এবং অ্যান্সার করেন। আগের মতোই আপনার ABCD অ্যান্সার করলে আমি বুঝবো যে আপনি এই সম্পর্কে আপনার ধারণা আছে। তো আগে যে তিনজন অ্যান্সার করছিলেন আপনাদের থেকে তো আমি আশা করবোই, বাকিদের থেকে আশা করবো। দেখেন তো কি হবে। আপনার অ্যান্সার করার পরে একটা মজার কাহিনী বলবো, এটা নিয়ে দ্রুত অ্যান্সার করে।
অ্যান্সার কেউ করবেন না, তার মানে আপনারা কি জানেন না? আমি তো জানতাম আপনারা অনেক ব্রিলিয়েন্ট। আচ্ছা যাই হোক, আপনারা আসলে অনেক ব্রিলিয়েন্ট আমি জানি। মাঝে মধ্যে তো চারটা আঙুল গালের ভেতরে ঢুকাই দিয়ে একটু কামড় দিয়ে বলবেন স্যার এইটা অ্যান্সার। এইখানে তো আর আমি পিটাচ্ছি না কাউকে। অ্যান্সার দিতে কি সমস্যা, হবো নাকি? আচ্ছা দেখেন, এক্স এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এক্স যে উদ্দীপকটাকে আমাদেরকে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে মেঘ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, ঝড়, তুষারপাত। এখন এই জিনিসগুলোকে একটু মিলান তো। মেঘ কখন হয়? বৃষ্টির আগে। বৃষ্টির সময় কি হয়? বাতাস ওঠে অনেক। তারপরে ওই বাতাসটা যখন আরো বেশি আকারে হয় তখন সেটাকে আমরা বলি ঝড়। আর তুষারপাত কখন হয়? নর্মালি যখন হচ্ছে তুষার পড়ে। তো এই যে জিনিসটা, এই সিস্টেম গুলা কাকে ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের বায়ুমণ্ডলে ওজোন স্তর বা গ্যাসের স্তর যখন বেশি থাকে তখন কিন্তু সাধারণত মেঘ বা বৃষ্টিপাত হয়। মেঘটা কিভাবে হয় জাস্ট একটু কল্পনা করেন। যখন বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় মেঘে রূপান্তরিত হয়। অর্থাৎ ওই গ্যাস যখন কালো আকারে ধোঁয়া আকারে আকাশে উঠতে থাকে একটা সময় এগুলা একত্রিত হয় এবং মেঘ আকারে তৈরি হয়। এই যে মেঘ আকারে তৈরি হলো, এই মেঘগুলাকে যখন যাইতে থাকে, বাংলা সিনেমায় দেখছেন না একটা ছেলে আর একটা মেয়ে ধাক্কা খাইলে প্রেম হয়ে যায়। আর এই ক্ষেত্রে যেটা হয় দুইটা মেঘ ধাক্কা খাইলে বৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছেন? এইটাকে বলা হচ্ছে বৃষ্টিপাত। তো এই জিনিসটা কখন হয় তাহলে? প্রাথমিক স্টেজ হচ্ছে যখন ওজোন গ্যাসের স্তরটা বৃদ্ধি পায়। আর যখন ওজোন গ্যাসটা বাড়ে তখন যেহেতু আমাদের মেঘ বা বৃষ্টিপাত হয়, তখন যেহেতু ঝড় হয়, তাহলে আমাদের বাতাসের গতিবেগ নর্মালি কি থাকে? অনেক বেশি বেড়ে যায় নাকি? বাতাসের গতিবেগ নর্মালি অনেক বেশি বেড়ে যাবে না। কারণ হচ্ছে আমাদেরকে বলা হয়েছে স্তরটির বৈশিষ্ট্য কি। এখানে বলা হয় না স্তরটির কারণে কি কি ঘটে। সো উচ্চতা বৃদ্ধির ফলে আমাদের বাতাসের কোনো গতিবেগ এখানে বাড়ে না। এরপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে নিচের দিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। স্যার একবারে ক্লিয়ারলি বলি, বাতাসে জলীয় বাষ্প যখন বেশি থাকে তখন ওজোন গ্যাসের স্তর বেড়ে যায়। ওজোন গ্যাসের স্তর যখন বেড়ে যায় তখন মেঘের সৃষ্টি হয়, আর মেঘ যখন সৃষ্টি হয় তখন বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হলে বায়ু প্রবাহ হয়, অর্থাৎ একটা আরেকটার সাথে রিলেটেড। এই যে একটা আরেকটার সাথে রিলেটেড, এইখানে কোথাও আমরা দেখি নাই যে উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বাড়ে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 আর 3। কনসেপ্টটা ক্লিয়ার হলো আপনাদের কাছে? বুঝছেন যে কেন এটা অ্যান্সার হলো? বাহ, আপনারা আমার কথা বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ। এই আপনারা মানুষজন কমে যাচ্ছেন কেন? বিরিয়ানি দিব তো ক্লাস শেষে। আপনাদেরকে বললাম না একটা মজার কাহিনী বলবো। আমি যখন অনার্সে পড়তাম তখন অনেককে দেখছি এমসিকিউ এর অপশন মারতে এভাবে, যে মনে করেন চারটা আঙুল গালের ভেতরে ঢুকে কামড় দিত কোনটায় বেশি লাগে। তো নর্মালি আপনারা একটু কামড় দিয়ে টেস্ট করে দেখেন যে আঙুল দুইটা উঁচা বেশি সেই দুটাতে বারবার কামড়টা লাগে। তো আলটিমেটলি আপনি ভাববেন খ অথবা গ অ্যান্সার হবে, কিন্তু দিন শেষে গিয়ে বাস খাবেন একটা। সো এটা এক্স এর অ্যান্সার কেউ করেন না। ঠিক আছে? 3 নম্বর দেখেন, 3 নম্বর কোশ্চেন অ্যান্সার করেন তো। এটা এক প্রকার মুখস্থ জিনিস, এই ক্ষেত্রে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। একজন বলতে পারবেন না যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 5%, আরেকজন বলতে পারবেন না 6%, বা কোনো মাথা মোটা বিজ্ঞানীও বলতে পারবে না এটা 18%। দ্যাট মিনস এটা টোটালি ফিক্সড ফল। সো এই অ্যান্সার গুলো আপনাদের মুখস্থ থাকা উচিত। বলেন দেখি তো, দেখি অ্যান্সার করছেন, ভেরি গুড হুমায়রা। আচ্ছা, এই আমাদের যে বাতাসে বা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা হার, শতকরা বুঝেন তো? মানে 100%-এর ভেতরে কত পার্সেন্ট? 100%-এর ভেতরে 0.03% হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার। এখন যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাইতো তাহলে কি হতো? তাহলে আপনার আমার মতো পাবলিক বেঁচে থাকতো না। কার্বন ডাই অক্সাইড যত বাড়বে তখন মানুষের শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য এটাকে ব্যালেন্স করে রাখা হয়েছে। ওকে, 4 নম্বরটায় আসুন। বায়ুমণ্ডলে এমন এক স্তর রয়েছে যা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে, অর্থাৎ পৃথিবীর সাথে লেগে আছে। এই স্তর ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেরু অঞ্চলে এই জিনিসটা কতদূর বিস্তৃত, অর্থাৎ মেরু অঞ্চলে এই জিনিসটা আছে 8 কিলোমিটার পর্যন্ত। আপনারা ছোটবেলায় গ্রাফ আঁকছেন না? জাস্ট গ্রাফের ওই লাইন গুলো একটু ভাবেন, ছোটবেলায় কি আপনারা তো এখনো গ্রাফ আঁকেন। আপনাদের 17তম চ্যাপ্টার ম্যাথের যে পরিসংখ্যান আছে ওইখানে দেখবেন হচ্ছে আপনাদের শেষে গিয়ে ডায়াগ্রাম আঁকতে হয়, ওই ডায়াগ্রামের ক্ষেত্রে আপনাদেরকে গ্রাফ চার্ট ইউজ করতে হয়।
ওই যে গ্রাফ চার্টের ক্ষেত্রে আপনারা প্রথমে এক্স অক্ষের আগে একটু ডট 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 দিয়ে আসেন, তাই না? ওই যে ডট 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 দিয়ে আসেন, ঠিক তেমনি ভূপৃষ্ঠের সাথে বায়ুমণ্ডলের ওই ডট 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 জায়গাটাতে লেগে আছে, ওই জায়গার পরিমাণটা হচ্ছে 8 কিলোমিটার। আপনার এই উদ্দীপকটুকু জাস্ট এতটুকু বুঝাইছে। এখন জিনিসটা হচ্ছে, উদ্দীপকে বায়ুমণ্ডলের যে স্তরটিকে নির্দেশ করে এর বৈশিষ্ট্যগুলো কি কি? উদ্দীপকে একটা স্তরের কথা কিন্তু বলা হয়েছে, যে স্তরটা ভূপৃষ্ঠের সাথে লেগে থাকে, এই স্তরটার বৈশিষ্ট্য কি কি। তাহলে অ্যান্সার করার আগে আপনাকে বুঝতে হবে স্তরটা কি। এখন তাহলে দেখেন তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। আমি অ্যান্সার দিব না, আপনারা অ্যান্সার দিন। আপনারা আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তি, সো আপনারা অ্যান্সার দিলে আমি খুশি হব। হুমায়রা, থ্যাংক ইউ। আপনি একমাত্র জীবিত আছেন এখানে মনে হচ্ছে, আরো দুই একজন আছে, সামিরা আছে, লিয়া আছে। স্যার, এটা কোনো অধ্যায় না, এটা হচ্ছে মনে করেন রিভিশন ক্লাস। আপনি টোটালি যা পড়াশোনা করছেন, যত পড়াশোনা করছেন সবগুলোর উপরে এমসিকিউ আছে। আচ্ছা, এখানে দুইটা অধ্যায় আপনাদেরকে ইনক্লুড করা হয়েছে। এই দুইটা অধ্যায়ের উপরে যত প্রকার এমসিকিউ আছে, সব এমসিকিউ এখানে আছে। এখন আমি এমসিকিউ সেকশন শেষ করে যাব, অন্তর স্যার একটু পরে আপনাদের সিকিউ সেকশন শেষ করে যাবে। তাহলে এই অধ্যায়ে আপনাদের পুরো এমসিকিউ এর উপরে যে দখলটা সেটা চলে আসবে। এখন বলেন এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, বাই দা ওয়ে, আপনি আমারে জিজ্ঞাসা করলেন কেন এটা কোন অধ্যায়? আপনারা না পড়াশোনা করছেন? এটা জিজ্ঞাসা করাও মান সম্মানের প্রশ্ন, বলছেন এটা কোন অধ্যায়? 4 নাম্বারটা দেখেন। ওকে। হ্যাঁ স্যার, এইগুলো সব দিয়ে দেওয়া হবে আপনাদের, চিন্তা করেন না। এটার জন্য ঘুম আরামের কোনো দরকার নেই। এখন যে স্তরটা আছে ওই স্তরে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। নর্মালি অন্য কোনো বিমান ওই অঞ্চল দিয়ে যাওয়া আসা করতে পারে না। এরপরে হচ্ছে ওই অঞ্চলে সাধারণত জলীয় বাষ্প অনেক বেশি থাকে, অর্থাৎ আবহাওয়া অনেক বেশি, ওই অঞ্চলটাতে গরম থাকে। এখন আসেন 5 নাম্বারে, মেসোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? এটা আরো একটা স্তর। এই স্তরের বৈশিষ্ট্য কোনটি, বা মেসোমণ্ডল কি ধরনের কাজ করে, এইগুলা কিন্তু আপনারা একবারে পুরো বইয়ে আছে ডিটেইলসে। তাহলে এখন বলেন মেসোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? স্যার, আপনারা কমেন্ট করেন পরেরটা। সমস্যা নাই, কিয়া কসমেটিকের পক্ষ থেকে না দিতে পারলেও এডু পরিবারের পক্ষ থেকে একটা গিফট আপনাদের দেওয়া হবে। বলেন। ভেরি গুড সামিরা। আচ্ছা, মেসোমণ্ডলের বৈশিষ্ট্যটা হচ্ছে বায়ুর যতগুলো স্তর আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের যতগুলো স্তর আছে সবগুলো স্তরের মধ্যে সব থেকে কম তাপমাত্রা থাকে এই মেসোমণ্ডলে। অর্থাৎ এইখানে সব থেকে ঠান্ডা থাকে। তো আপনারা যারা পড়াশোনা না করবেন আপনাদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে বলেন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা তো পড়তে পড়তে। বলেন কোনটি? ভেরি গুড লিয়া। হ্যাঁ, রাইট। আপনাদের অ্যান্সার সবারই রাইট। এটা হচ্ছে খ নাম্বারটা, ট্রপোস্ফিয়ার। অর্থাৎ এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, যেটা নিম্ন স্তর যেটাকে আমরা বলি সেটা। এখন বলা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এর যে প্রাধান্য বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস কোন স্তরে সব থেকে বেশি থাকে। দেখেন, আপনারা যদি এখানে অ্যান্সার গুলো বলেন আপনাদের এক প্রকার পড়া হয়ে যাচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো আমি আশা করবো যে আপনারা আমাকে হেল্প করবেন। হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসটা কোথায় বেশি থাকে? এক্সো মণ্ডলে বেশি থাকে। এই মণ্ডল আবার অন্য কোনো মণ্ডল না। ঠিক আছে। 8 নাম্বার, বায়ুমণ্ডলে বিভিন্ন চাপ বলয় সৃষ্টির কারণ কি? কি কি কারণে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের চাপ বলয় সৃষ্টি হয়, অর্থাৎ চাপ তৈরি হয় কি কারণে, সেটা একটু বল। কেন চাপ তৈরি হয় বায়ুমণ্ডলে?
ভেরি গুড। আপনাদের অ্যান্সার গুলো আসলেই খুবই ভালো। আপনারা দেখি সবাই অ্যান্সার করতেছেন এখন, আর কয়েকজন আছে তারা মনে হয় কোনোভাবে কানেকশন দিয়ে পার পেয়ে গেছে। পারলে খুঁজে নিয়ে আসতাম, বুঝছেন। এখন জিনিসটা হচ্ছে, বায়ুমণ্ডলে চাপ বলয় সৃষ্টি হওয়ার মূল কারণটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, অর্থাৎ এক এক অঞ্চলে এক এক টাইপসের উষ্ণতা থাকে। ওই যে একটু আগে আমরা দেখলাম যে কোনো অঞ্চলে খুব বেশি শীতল থাকে, কোনো অঞ্চলে অনেক বেশি গরম থাকে। আবার আমাদের মতো দেশগুলা বা আমরা যে শব্দটাকে ইউজ করি, নাতিশীতোষ্ণ, না শীত না গরম, এরকম একটা বায়ুমণ্ডলে আবহাওয়া থাকে। সব মিলিয়ে যে উষ্ণতার যে একটা পার্থক্য, এই পার্থক্যের কারণে সাধারণত চাপ বলয় সৃষ্টি হয়। আর আরেকটা জিনিস যেটা ইফেক্ট ফেলে চাপ বলয়ের উপরে, সেটা হচ্ছে আহ্নিক গতি। পৃথিবীর যে আহ্নিক গতিটা আছে, এই গতির কারণে অনেক সময় চাপ বলয় সৃষ্টি হয়ে থাকে। তবে দ্রব্যাম্য অংশ যে পার্থক্য আছে, এটা সাধারণত পৃথিবীর উপরে কোনো ধরনের বা বায়ুমণ্ডলের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করে না। 9 নম্বরটা অ্যান্সার করেন তো। ওকে, আরো দুই একজন অ্যান্সার করেন। আচ্ছা, এই স্তরের সাধারণত বৈশিষ্ট্যটা হচ্ছে, মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে জলীয় বাষ্প শূন্য থাকে। অর্থাৎ বায়ুর যে জলীয় বাষ্পের পরিমাণটা সেটা টোটালি শূন্য থাকে। দেখেন, জলীয় বাষ্প যখন শূন্য থাকবে তখন কি হবে? বৃষ্টি হবে? ওই স্তরে সাধারণত বৃষ্টিপাত হয় না। 10 নম্বর, এই টাইপসের কোশ্চেন গুলা এক প্রকার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। এখন বলেন স্যার, আপনি যদি আমাকে বলেন যে স্যার এই অংশটা এভাবে বুঝান, তাহলে আমি যদি বলি যে আপনার নাম কি, আপনি ডিরেক্ট আপনার নাম দিবেন, বলবেন এটা। তো ওটা কি আবার অ্যানালাইসিস করার কিছু আছে? নিশ্চয়ই নাই। ঠিক তেমনই এই এক কথায় উত্তর দেওয়া শব্দগুলোর হচ্ছে আপনার মিনিং সবসময় একটু মুখস্থ টাইপসের করতে হয়, স্পেশালি বানানগুলো। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের সবার উত্তর রাইট। এখন 10 নম্বরটা বলেন। 10 কি হবে? অনেকে দেখি আগে আগে অ্যান্সার দিয়ে যাচ্ছে। এটা ভালো গুণ যে আপনি আগে আগে অ্যান্সার দিয়ে চলে গেলেন। কোন, বলছে কোন বায়ু স্তরের বায়ু আয়নযুক্ত, অর্থাৎ কোথায় আয়ন বেশি থাকে। কোন স্তরে সাধারণত বায়ুতে আয়ন বেশি থাকে? এটা হচ্ছে তাপমণ্ডলে, অর্থাৎ তাপমণ্ডলে আয়ন বেশি থাকে। এরপরে আসেন ট্রপোমণ্ডলে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের পরিমাণ কত। এটা তো একবারে মুখস্থ যে আপনি কত কিলোমিটার হেঁটে যাবেন, এই টাইপসের কোশ্চেন। তাহলে বলেন 11 নম্বর কি হবে? 11 নম্বর তাহলে হচ্ছে 6 ডিগ্রি, তাই তো? ওকে, বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলো কি কি বা কোনগুলা? তাহলে বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে আমরা জানি অক্সিজেন ও নাইট্রোজেন। এখন আসেন 13 নম্বর। সাজু হচ্ছে বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলের অধিবাসী। তার এলাকার ভূগর্ভস্থ পানিতে প্রচুর লবণ বিদ্যমান। তারপরে সাজুর কর্মস্থল হচ্ছে রংপুর। এই অঞ্চলে সে একটা এনজিও এর মাধ্যমে প্রচুর গাছ লাগাচ্ছে। সাজু বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? এখন দেখেন, এইখানে একটা জিনিস ঘুরে ফিরে বলে দিছে, সেটা হচ্ছে সাজু একটা বিশেষ অঞ্চলের অধিবাসী। যে অঞ্চলে সাধারণত প্রচুর পরিমাণে লবণ বিদ্যমান থাকে, কোথায়? পানিতে। তার মানে এক কথায় আমরা বলতে পারি যে নোনা পানিযুক্ত এলাকা বা সমুদ্র বা নদীর যে কিনারাগুলো আছে, আমরা বলি নদী, নদীর পাশ ঘেঁষে যারা বসবাস করে এই অঞ্চলগুলোতে সাধারণত তাহলে তার বাড়ি। আবার সে ব্যক্তি চাকরি করে রংপুরে। এই যে সব মিলে এই ব্যক্তি হচ্ছে কোন অঞ্চলে বসবাস করে, সেটা হচ্ছে আপনার কাছে জানতে চাইছে। এখন বলেন, আপনাদের বই ছিল না যে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে সাধারণত লবণাক্ততা বেশি থাকে? ওটা হচ্ছে এর অ্যান্সার। কোন অঞ্চলে? দক্ষিণ অঞ্চলে। আমাদের দেশের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশাল, খুলনা, এই অঞ্চলে হচ্ছে আপনার পানিতে লবণ পরিমাণ বেশি থাকে। এই অঞ্চলে কিন্তু গাছও জন্মায় না সহজে নদীর সাইডে। তবে যে গাছগুলো জন্মায় সেই গাছগুলো আবার অনেক বেশি শক্তিশালী হয়, আপনাদের পিটানো যাবে ওইটাতে। 14 নম্বর। মাহিন রংপুরে এবং রাকিব চট্টগ্রামে বসবাস করে। ভালো কথা, আমাদের কি? তাদের বসবাসের স্থান দুটিতে শীত আর গ্রীষ্মে তাপের তারতম্য দেখা যায়। খুবই স্বাভাবিক, একজন থাকে রংপুরে আরেকজন থাকে চট্টগ্রামে। রংপুরে তো নর্মালি শীত বেশি পড়ে, চট্টগ্রামে একটু কম পড়ে। আবার গরমের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হয়।
উদ্দীপকের স্থান দুটিতে তাপের তারতম্য হওয়ার কারণটা কি বলেন? এই যে দুইটা অঞ্চলে তাপের কেন তারতম্য হয়? কেন এক জায়গায় শীত বেশি পড়ে আর এক জায়গায় কম পড়ে? আমরা যতদূর জানি এখনো পর্যন্ত রংপুরে এই মুহূর্তে ঠান্ডা পড়ে গেছে, ওইদিকে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। তার মানে জিনিসটা হচ্ছে ডিফারেন্ট। দেখেন ঢাকায় এখনো পড়ে নাই বা চট্টগ্রামে ওইভাবে পড়ে নাই। তাহলে কি কারণে এই ধরনের চেঞ্জ গুলা সাধারণত হয়ে থাকে? কি কারণে হয়? কারণ হচ্ছে সমুদ্র থেকে এক একটা দূরত্ব বেশি বা কম। চট্টগ্রামের দূরত্ব সমুদ্র থেকে খুব কাছাকাছি, আর রংপুরের দূরত্ব অনেক বেশি। এই জন্য কোনটি জলবায়ু নিয়ামক, অর্থাৎ জলবায়ু উপাদান হিসেবে কোনটা সাধারণত কাজ করে থাকে? জলবায়ুর ক্ষেত্রে কোনটা সাধারণত উপাদান হিসেবে কাজ করে থাকে বলেন তো? কোনটা কাজ করে? ভেরি গুড। জলবায়ু নিয়ামক হিসেবে তাহলে কাজ করে থাকে সাধারণত উচ্চতা, অর্থাৎ উচ্চতার কারণে জলবায়ুর পরিবর্তন চলে আসে। ইউরোপের বিভিন্ন দেশের শীতকালে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? অর্থাৎ ইউরোপের অনেকগুলো দেশগুলোতে সাধারণত শীতকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ঘূর্ণি, অর্থাৎ ঘুরতে থাকে, তাই তো? এটাকে বলা হয় ঘূর্ণি বৃষ্টিপাত। দেখছেন না অনেক ধরনের বৃষ্টিপাত হয় এক এক দেশে। আপনারা তো এগুলো দেখেন না, ফেসবুকে এর মারামারি। এরপরে বলেন বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? আপনাকে জিজ্ঞাসা করলাম আপনারা কয় ভাই বোন, এই কথার উত্তর তো একরকমই হবে। বলেন। আপনাদের সবার অ্যান্সারই অনেক ভালো হচ্ছে। দেখা যাচ্ছে দুই একটা ভুল করতেছেন, বাট বেশিরভাগই পারতেছেন। আপনাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ বৈশিষ্ট্য আর প্রকৃতি অনুসারে সাধারণত বৃষ্টিপাতকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে। এখন আসেন নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত কোন প্রকার বৃষ্টিপাত দেখা যায়? নাতিশীতোষ্ণ বলতে কি বোঝানো হচ্ছে? যে অঞ্চলে না শীত না গরম, অর্থাৎ একটা মধ্য পর্যায়ের আবহাওয়া বিরাজমান। এই যে মধ্য পর্যায়ের আবহাওয়া বিরাজমান এই অঞ্চলে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? অর্থাৎ আমাদের দেশগুলোতে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? এটাকে আমরা বলে থাকি কি বায়ু প্রাচীর জনিত বৃষ্টি, অর্থাৎ মেঘ অনেক বেশি হয়ে যায় এবং মেঘের সংঘর্ষের কারণে বৃষ্টিপাতটা বেশি হয়। অর্থাৎ বায়ুর যে প্রাচীর আছে সেই প্রাচীরটা ছেড়ে তখন পানি পৃথিবীতে এসে পড়ে। ওকে, এখন আসেন শোভন তার বাবার সাথে সিলেটে বেড়াতে গেল, খুব ভালো কথা। তারা সিলেটের জয়ন্তিয়া পাহাড় দেখতে গেল। দূর থেকে তারা দেখলো যে পাহাড়ের একদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু বিপরীত দিকে বৃষ্টি হচ্ছে না। এটা আপনারা দেখছেন কখনো যে একদিকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে হচ্ছে না, এরকম হয়? এখন বলছে শোভন কোন ধরনের বৃষ্টিপাত দেখতে পেল? বলেন তাহলে শোভন কোন ধরনের বৃষ্টিপাত দেখতে পেল? ভেরি গুড, আসলে রাইট। দেখছেন আপনাদের, দেখেন আপনারা বেশিরভাগ কোশ্চেন আনসার রাইট দিচ্ছেন, তার মানে আপনারা অনেক কিছুই পারেন। অর্থাৎ খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর শৈলক্ষেপ। এটার মাধ্যমে কি হয়, পৃথিবীর এক প্রান্তে অর্থাৎ আবহাওয়ার জনিত কারণে বৃষ্টি হতে পারে, আবার অন্য প্রান্তে সাধারণত বৃষ্টি হয় না। এরপরে দেখেন একটা বায়ুমণ্ডলের স্তর দেওয়া হয়েছে, এই স্তর অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হয়েছে পি আর আর উভয় স্তরে কি কি হয়। আগে আপনাকে বুঝতে হবে পি আর আর জিনিসটা কি। এখন বলেন এই যে দুই স্তর, এই দুই স্তরে আসলে কি কি হয়? এই দুই স্তরের ভেতরে একটা কমন বৈশিষ্ট্য আছে পি আর আর এর মধ্যে। এখানে যত বেশি উচ্চতা বাড়ে তাপমাত্রা তত দিন দিন কি হয়, হ্রাস পায়। উচ্চতা যত বাড়বে বায়ুমণ্ডলের স্তরের তত বেশি তাপমাত্রাটা কি হবে, হ্রাস পাবে। শুধু এতটুকু ভাবেন যদি সূর্য আপনার মাথার কাছে আসে তাপ বেশি লাগবে না কম লাগবে? নিশ্চয়ই তাপ অনেক বেশি লাগবে। আবার যদি সূর্যটা আপনার মাথা থেকে অনেক উপরে চলে যায় তাহলে তখন কি হবে, তাপ আপনার জন্য একটু কম লাগবে। এরপরে 21 নম্বর, 21 নম্বরের অ্যান্সার কি হবে? হুমাইরা, বলেন তো 21 নম্বরের অ্যান্সার কি হবে? আপনি তো অনেকগুলো পাচ্ছেন, সবাই পাচ্ছেন।
আর গ আর খ যদি দুটো একসাথে দেন তাহলে আমি ধরবো কোনটা যে আসলে কোনটাই অ্যান্সার। এমনি অ্যান্সার বললে হবে? ছোটবেলায় দেখতাম আমার এক ফ্রেন্ড করতো, স্যার যখন পড়া ধরতো প্রথমে অ্যান্সার বলতো ক, যখন লাঠি উঁচা করতো তখন বলতো খ, আবার যখন লাঠি উঁচা করতো আবার বলতো ক, পরে এসে বলতো ঘ। মানে কোনো না কোনো একটা তো হয়েছে। বিষয়টা এরকম হইলে হবে না স্যার। এক্স্যাক্টলি বলেন, ভুল হোক সমস্যা নেই। রাইট, আপনারা সবাই ঠিক বলছেন। কিছু কিছু জায়গায় হয়তো বোঝার ভুলের কারণে ভুলও বলছেন, সেটা সমস্যা না। বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের মাত্রা অধিক্যের ফলে, অর্থাৎ যদি অতিরিক্ত মাত্রায় থাকে, সেটার ফলে সাধারণত দিন দিন তাপমাত্রা বেড়ে যায়। ফার্স্ট, এটা রাইট। তারপরে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়ে যায়, অর্থাৎ যত বেশি তাপমাত্রা বাড়বে তখন পৃথিবীতে কোনো গাছপালা বেঁচে থাকবে না। আর গাছপালা বেঁচে না থাকলে তখন মরুভূমি হয়ে যাবে, আপনি সৌদি আরবে চলে আসবেন। এটা হচ্ছে তখনকার প্রসেস। তারপরে যেটা হবে, নিচু ভূমি প্লাবিত হবে। কেন হবে? কারণ হচ্ছে তখন ঝড় বৃষ্টি হইলে ওই যে যত নিচু নিচু জায়গা আছে ওইসব জায়গাতে পানি উঠে যাবে, অর্থাৎ ডুবে যাবে দিন দিন। কারণ হচ্ছে কি, আমাদের ওই যে বরফ গলতে থাকবে আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকবে। তাহলে 21 আমরা বুঝলাম যে চারটাই আমাদের অ্যান্সার। বাইরে বলেন তো কি হবে? বায়ুমণ্ডলের উপরের স্তরের বৈশিষ্ট্য কি কি? বলেন কি কি? একবারে উপরের যে স্তরটা আছে তার বৈশিষ্ট্য কি? বায়ুমণ্ডলের বা তাপমণ্ডলের যে একবারে উপরের স্তরটা আছে ওই স্তরে সাধারণত বেতার তরঙ্গ বাধা হয়। বেতার তরঙ্গ বাধা হয় বলতে, এই যে আমাদের রেডিও চলে না, এই রেডিওর যে ওয়েভ বা ঢেউ, এইটা ওখান দিয়ে যাইতে পারে না, ওখানে আটকা পড়ে যায়। এক্ষেত্রে কি হয়? তাহলে ওই এলাকায় সাধারণত রেডিওর কোনো ধরনের নেটওয়ার্ক পাওয়া যায় না। এই জন্য মাঝে মধ্যে কি করেন আপনারা, ওই যে ছোটবেলায় দেখছেন না, আপনারা জানি না আপনাদের জেনারেশন পাইছে কিনা, রেডিও উঁচু করে ধরতেন, এন্টিনা ঘুরাইতেন, মোবাইল উঁচা করে ধরতেন, হেডফোন উঁচা করে ধরতেন, যে যাতে কোনো মতে একটু যদি পায়। যে হাসু আপা যখন পালায় গেল তখন আপনারা রেডিও শুনছেন না, বা টিভি তো আপনারা সম্ভবত বিটিভি ওইভাবে দেখেন না যে কিনা ঘোরায়। এটা হচ্ছে বেতার তরঙ্গ বাধা হয়। যখন বেতার তরঙ্গ বাধা পায় তখন সাধারণত হচ্ছে কোনো জিনিস আমরা পরিপূর্ণভাবে শুনতে পাই না। উপরের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হয়? বায়ু আয়নযুক্ত হয়। আমরা একটু আগে পড়ে আসছিলাম যে তাপমণ্ডলের ক্ষেত্রে যেটা হয় যে বায়ুটা বেশি আয়নযুক্ত হয়ে যায়। আর এই ক্ষেত্রে তাপমাত্রা প্রায় স্থির থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 30, 31 এরকম থাকে। মুড সুইং হয় না, বুঝছেন? কিছু কিছু ছেলে বা মেয়ের যেরকম মুড সুইং হয় না, এই ভালো এই খারাপ, এরকম হয় না তাপমাত্রা। তাপমাত্রা তখন স্থির থাকে। মনে করেন 30 থাকলে হয়তো 30.5 হয়, আবার 29.5 হয়, কিন্তু এমন হয় না যে 30 থাকলে আবার 22-এ নামে, আবার 35-এ যায়, এরকম হয়। 23 নম্বর কি হবে স্যার? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? একটু আগে এই কোশ্চেনটা আমাদের ছিল, তারপরে কোশ্চেনটা আমাদের কাছে আবার চলে আসছে। এখন বলেন তো, এখন সবাই অ্যান্সার দেন, আপনাদের পারার কথা, যেহেতু একটু আগে এটা ছিল। ভেরি গুড। এটা হচ্ছে কি অ্যান্সার হবে? ট্রপোমণ্ডল। এর আগে এই কোশ্চেনটাও ছিল, বায়ুমণ্ডলের কয়টি স্তর রয়েছে। এটারও অ্যান্সার দিতে হবে। হ্যাঁ রাইট, বায়ুমণ্ডলের ছিল 4টি স্তর। সাজু বাংলাদেশে একটা বিশেষ অঞ্চলে অধিবাসী ছিল। একটু আগে আমরা এটা দেখে আসছিলাম, তার এলাকার ভূগর্ভস্থ পানিতে প্রচুর লবণ ছিল। সাজুর কর্মস্থল রংপুর, সে একটা এনজিওতে কাজ করে এবং সেই এনজিও হচ্ছে প্রচুর গাছ লাগায়। এনজিওটার কার্যক্রমে সাজুর কর্মস্থলে কি হবে? ও যে এত গাছ লাগাচ্ছে, এই গাছ লাগাইলে আসলে হবেটা কি? সেটা আপনার কাছে জিজ্ঞাসা করছে। এখন আপনি একটু মতামত দিয়ে আমাকে সাহায্য করেন। কি কমবে? উষ্ণতা কমবে, ভূমিকম্প কমবে, নাকি শৈত্যপ্রবাহ কমবে? বলুন। স্যার, পরীক্ষার রুমে সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন? এমসিকিউ 4টা অপশনের ভিতরে আপনি যখন বুঝবেন যে এই দুটো হবেই না, ওই দুটো কেটে দেওয়া। কাট করা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে তো আপনি বুঝেই যাবেন এই দুটো আমি কেটে ফেলছি মানে আর দুইটা আছে, দুইটা থেকে যে কোনো একটা হবে। ঠিক তেমনি এখানে একটা ওয়ার্ড আছে দেখেন, গাছ লাগাইলে কি কখনো ভূমিকম্প কমে? তাইলে তো মনে করেন চীন বা অন্যান্য উন্নত দেশে ইচ্ছে মতো গাছ লাগায় না, ভূমিকম্প হইবে না।
যাদের দেশে প্রচুর ভূমিকম্প হয়। অর্থাৎ ভূমিকম্পকে কোনোভাবে ঠেকানো সম্ভব না। যেহেতু সম্ভব না, তাই গাছ লাগাই এটাকে যেহেতু সম্ভব না, তার মানে এ যদি অ্যান্সার না হয়, আপনার বাকি সবগুলো আছে দুইটা করে। এগুলো হচ্ছে সবগুলো মনে করেন মিঙ্গেল, মানে ডাবল করে আছে। তার মানে ওই একটা যদি বাদ হয়, তাহলে আর যে দুইটা আছে ওই দুইটা অ্যান্সার, এক আর তিন। এবার কেন অ্যান্সার সেটা একটু বলি। যত বেশি গাছ লাগাবেন সেই অঞ্চলে তত বেশি তাপমাত্রা কমবে, উষ্ণতা আসবে, মানে উষ্ণতা যেটা, গরম আবহাওয়া যেটা, সেটা কমে যাবে। দেখেন গ্রামের দিকে নর্মালি কিন্তু এখনই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু শহরগুলোতে এখনো পর্যন্ত চরম লেভেলের গরম আছে। এই যে উষ্ণতা কমে যায়, কারণ গ্রামের দিকে অনেক বেশি গাছ আছে। শৈত্যপ্রবাহ হয়, অর্থাৎ হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে থাকে। কেন? কারণ প্রচুর পরিমাণে গাছ থাকে, এই জন্য ঠান্ডা বাতাস প্রবাহিত হতে থাকে। 26 নম্বর দেখেন তো। বলছে কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর ভিন্নতা পরিলক্ষিত হয়। অর্থাৎ এক এক স্থান অনুযায়ী সাধারণত জলবায়ু কি কি দেখা যায়, কিছু ভিন্নতা দেখা যায়। এখন বলছে এই যে বিষয়গুলো দেখা যায়, এগুলাকে সাধারণত কি বলা হয়? কিছু কিছু জিনিসের কারণে, আমরা বললাম সহজ করে বলি, কিছু কিছু জিনিসের কারণে জলবায়ুর ভিন্নতা দেখা যায়। এই যে জলবায়ুর ভিন্নতা দেখা যায়, এই বিষয়গুলোকে সাধারণত কি বলা হয়? এগুলোকে কি জলবায়ুর উপাদান বলা হয়, নাকি জলবায়ুর গঠন বলা হয়, নাকি জলবায়ুর নিয়ামক বলা হয়, কোনটা? রাইট, এগুলোকে বলা হয় জলবায়ুর নিয়ামক। ঠিক আছে, আমি আপনাদেরকে আইসক্রিম খাওয়াবো, আপনারা যে কয়জন প্রচুর রেসপন্স করতেছেন, আপনাদেরকে আইসক্রিম খাওয়াবো, সমস্যা নেই। পরের কোশ্চেনটা বলেন তো। মরুভূমিতে রাতে প্রচন্ড ঠান্ডা কেন অনুভূত হয়? মরুভূমিতে কেন প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়? বলতে পারবেন? ওকে, কারণ হচ্ছে মাটির গঠন, ওই অঞ্চলের মাটি হচ্ছে ফেটে যায়। অর্থাৎ যেসব মরুভূমি অঞ্চল আছে, আপনারা ভিডিওতেও দেখছেন যে ওই অঞ্চলে মাটি সাধারণত ফেটে যায়, ফাটল ধরে। এই যে এর মাটির যে গঠনগুলো হয়, এই মাটির গঠনের কারণে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয় রাতের বেলা, বাতাস বইতে থাকে। উন্মুক্ত স্থানে, অর্থাৎ যেখানে খালি স্থান আছে, পানি ধীরে ধীরে শূন্য হয় কোন পদ্ধতিতে? যেখানে একবারে শূন্য আছে, ফাঁকা জায়গা, সেখানে সাধারণত কোন পদ্ধতিতে মাটি, সরি, পানি হচ্ছে শূন্য হয়ে যায়? আমরা ছোটবেলায় দেখছি না বাষ্পীভবনে। ভেরি গুড। রাইট রাইট, এই তো আপনারা অনেক ভালো রেসপন্স করতেছেন। আচ্ছা, উন্মুক্ত স্থান বলতে ফাঁকা নদী, নালা, এগুলা থেকে সাধারণত পানি ধীরে ধীরে শূন্য হয় একটাই পদ্ধতিতে, সেটা হচ্ছে বাষ্পীভবন। অর্থাৎ বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। যখন প্রচুর রোদ হয়, গরম পড়ে, তখন সাধারণত এখানে ওই পানিগুলা ধোঁয়া আকারে হয়ে আকাশে চলে যায়। অর্থাৎ বাষ্পীভবন হয়, বাষ্প আকারে এটা আকাশে চলে যায়। এরপরে বলা হচ্ছে 29 নম্বর, কোন বৃষ্টিপাতের ফলে শিশির অঙ্কের সৃষ্টি হয়? মানে কোন ধরনের বৃষ্টির কারণে সাধারণত শিশির অঙ্কের সৃষ্টি হয়? বলেন তো একটু। হ্যাঁ, রাইট, বায়ু প্রাচীর জনিত বৃষ্টির কারণে সাধারণত শিশির অঙ্কের সৃষ্টি হয়। এই জন্য দেখবেন আমাদের দেশে যখন শীতকালে বৃষ্টি হয়, তখন প্রচুর পরিমাণে, যেদিন বৃষ্টি হয় সেদিন রাতে দেখবেন প্রচুর পরিমাণে শিশির পড়ে, অর্থাৎ কুয়াশা পড়ে, এত পরিমাণে পড়ে যে হচ্ছে আপনার পুরো রাস্তা দেখা যায় না। এই সময় দেখবেন অনেক বেশি দুর্ঘটনা ঘটে থাকে সাধারণত, কারণ হচ্ছে কুয়াশার পরিমাণটা অনেক বেশি। 30 নম্বর দেখেন, শীতে হচ্ছে দোয়েল আপা যে সে কানাডায় বেড়াতে গিয়েছে। বেড়াতে যাওয়ার পরে তাপমাত্রা এত কম যে সব যেন বরফের মতো হয়ে আছে। সে ওইখানে যাওয়ার পরে দেখলো যে তাপমাত্রা ওখানে এত কম যে সব বরফ গুলা, সে লক্ষ্য করে উপর থেকে তুলার মতো সাদা সাদা কিছু একটা ভূপৃষ্ঠ পতিত হচ্ছে, অর্থাৎ আকাশ থেকে নিচের দিকে তুলার মতো সাদা সাদা জিনিস এসে পড়তেছে। অন্যদিকে রুমি জাহাজ দিয়ে নিউজিল্যান্ডে গিয়ে দেখতে পেলো অনেক জোরে বাতাস বইছে, মানে বাতাস বয়ে যাচ্ছে, এই যে সাগর উত্তাল হয়ে আছে। দোয়েল তাহলে কি দেখলো? দোয়েলের দেখাটা কি বলে তো? ওপরে যে দোয়েল যে জিনিসটা দেখলো সাদা সাদা তুলার মতো হতেছে, এই জিনিসটা কি?
রাইট, এই জিনিসটা হচ্ছে তুষার। নিরক্ষীয় এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়, অর্থাৎ একবারে শেষ সীমানা গুলোতে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে? এটা হচ্ছে আমরা জানি কি পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে সাধারণত। বেতার তরঙ্গ কোন মণ্ডলে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে? সাধারণত আমরা একটু আগে বলছিলাম যে বেতার তরঙ্গ একটা মণ্ডল দিয়ে সাধারণত যাইতে পারে, ও ওখানে আটকা পড়ে যায় এবং অন্য কেউ শুনতে পারে। কিন্তু ওইখানে আটকা পড়ে যে ও ব্যাটা চুপচাপ দাঁড়ায় থাকে তা কিন্তু না, ওইখানে আটকা পড়ে আবার ব্যাগ আসে। বুঝছেন কি খারাপ দেখছেন? ও আবার ভূপৃষ্ঠে পৃথিবীতে ফিরে আসে। এই যে কোন মণ্ডলে তাহলে ও আঘাতটা খেয়ে ফিরে আসে? বলেন তো কোন মণ্ডলে? এটা মাথায় রাখবেন, আয়ন মণ্ডলে। অর্থাৎ আয়ন মণ্ডলের সাধারণত কি হয়, এই মণ্ডলের সাধারণত বেতার তরঙ্গ বাধা পায়। 33 নম্বর দেখেন তো, একটা ছবি দেওয়া আছে, ছবি দেওয়ার পরে এখানে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে এটা কোন মণ্ডল। বলেন তো এটা কোন মণ্ডল? এই যে আপনার ওয়াই নাম্বারে যেখানে বায়ু স্তর অত্যন্ত চাপ হালকা থাকে এবং ক্ষীণ থাকে, এটা সাধারণত হচ্ছে আপনাদের তাপমাত্রা। এটা ভাইবেন না যে স্যার আপনি তো সবই পড়ায় দিলেন। না, ধৈর্য ধরেন। আমি হয়তো সর্বোচ্চ আপনাদের 50টা পড়ায় দিব, বাকি অংশটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে। ওই অংশগুলোর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার লিখবেন, যেমন 51 লিখে লিখবেন খ, 52 লিখে লিখবেন গ, আনসার লিখে গ্রুপে সাবমিট করবেন। এটা আপনাদের জন্য এইচডব্লিউ। এখন আসেন 34 নাম্বার। বায়ুমণ্ডলে এমন এক স্তর রয়েছে যা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। একটু আগে আমরা পড়ছিলাম এই স্তরে ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটার নাম কি ছিল? কোশ্চেনটা কিন্তু আবার রিপিট হয়েছে, একটু আগে আসছিল। এবার বলেন তো কি ছিল? আপনারা কি চলে গেলেন কষ্ট পেয়ে যে অ্যাসাইনমেন্ট দিব? সবার অ্যান্সার তো ঠিকই আছে, রিপ্লাই দেন না কেন? আপনারা তো অনেক কিছুই পারেন। রাইট, এটা হচ্ছে ট্রপোমন্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পৃথিবীতে ছুটে আসতে বাধা দেয় বা ধ্বংস করে? দেখেন আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে পৃথিবীটাকে যে বায়ুমণ্ডলের যে অনেকগুলো স্তর আছে না, ওপর থেকে যদি কোনো কিছু আমাদের উপরে এসে পড়তে চায়, তাহলে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে রাখছে যে সেইগুলাকে বায়ুমণ্ডলের স্তরগুলো আটকায় দেয়, বাধা দেয়, যে ভাই তুমি যাইও না, মানুষ মরে যাবে। না হলে কি হইতো, আপনার আমার মতো ছাগল সব মরে শেষ হয়ে যেত। রাইট। তো বিষয়টা হচ্ছে যেহেতু এখানে সৃষ্টি হয়েছে, এখন কোশ্চেনটা যেটা দাঁড়াইছে বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত উল্কা আসতে বাধা পায়। তাহলে কোন স্তরে বাধা পায়? মেসোমণ্ডলে, তাই তো। এই স্তরে এসে কি হয়, সাধারণত উল্কা বাধা পায়। এরপরে তাপমণ্ডলের নিম্ন অংশকে কি বলি আমরা? এগুলো তো এক কথায় উত্তরের মতো ছোটবেলায় পড়ে আসছে। তাপমণ্ডলের সব থেকে নিম্নের অংশ যেটা, সেটাকে আমরা বলি আয়নীয়। রাইট, আপনারা সবাই ঠিক বলছেন। এরপরে বলেন বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার, অর্থাৎ কত দূর পর্যন্ত এর ঘনত্ব এবং কত দূর পর্যন্ত এর দূরত্ব আছে? এটা হচ্ছে 10,000 কিলোমিটার প্রায়। বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ বৃষ্টিপাত তুষারপাত সংঘটিত হয় সাধারণত? এটা কিন্তু আমরা প্রথম থেকে দেখতে দেখতে আসতেছি, এই একটা জিনিস অনেকবার আসছে। এটা হচ্ছে ট্রপোমণ্ডল। এরপরে বলেন বায়ুতে আর্গনের পরিমাণ শতকরা কত ভাগ ছিল? এই যে কোনটা কত পার্সেন্ট আছে বায়ুমণ্ডলে, এটা কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তো এটা একটু ভালো মনোযোগ দিয়ে দেখবেন, বইটা খুব সুন্দর মতো পড়বেন এই অংশটা। কত অংশ ছিল? 0.80 শতকরা যে ভাগ, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে আর্গন আছে, তাই তো। জলবায়ুর কোন নিয়ামকের কারণে রাজশাহীর তুলনায় কক্সবাজার ও পটুয়াখালীর জলবায়ু বেশ মৃদুভাবে, অর্থাৎ ঠান্ডা প্রকৃতির? কোন আবহাওয়ার কারণে বা জলবায়ুর কোন নিয়ামকের কারণে বা কোন উপাদানের কারণে সাধারণত এটা হয়ে থাকে?
ও আগেও একটা কোশ্চেন ছিল, এটা আপনারা জানেন যে সমুদ্র থেকে দূরত্ব কারোর কম কারোর বেশি, এই জন্য সাধারণত এটা আবহাওয়া ঠান্ডা আর একটা আবহাওয়া গরম হয়। গ্রীষ্মকালে অত্যন্ত গরম পড়ে, শীতকালে প্রচন্ড শীত পড়ে, এরকম জলবায়ুকে আমরা সাধারণত কি বলে থাকি? দেখেন, প্রচুর শীত পড়া প্রচুর গরম পড়া এটা মানে কি চরম না? অনেক বেশি খারাপ না? তাই এটাকে বলা হয় চরম ভাবাপন্ন জলবায়ু। আর এটা একটা একটা মহাদেশের ক্ষেত্রে এক এক রকম হয়, তাই এটাকে আবার বলা হয় মহাদেশীয় জলবায়ু। অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পরিণত হয় কিসে? মনে করেন জলীয় বাষ্প অতিরিক্ত পরিমাণে ঘন হয়ে গেল, ঘন হয়ে একটা জিনিসে পরিণত হলো, সেই জিনিসটার নাম। রাইট, আপনি ঠিক বলছেন, এটা হচ্ছে শিশির। দেখেন, এই যে দোয়েলে কানাডায় যাওয়া আর রুমির জাহাজে যাওয়া, এই ঘটনাটাকে আবার উল্লেখ করা হয়েছে। এখন বলা হয়েছে যে রুমির যে ঘটনা, এটা ঘটার আসলে কারণটা কি? রুমির ঘটনাটা ঘটার কারণটা কোথায়? কারণ রুমি হচ্ছে কিন্তু নিউজিল্যান্ডে অবস্থিত, একটা সাগরে আছে। আর এটা হচ্ছে গর্জনশীল চল্লিশা, অর্থাৎ গর্জনশীল অংশ যেটা, সেই অংশে উনি অবস্থিত, তাই ওই অঞ্চলে বাতাস সবসময় বয়ে যায় এবং সাগর উত্তাল থাকে বাতাসের কারণে। 40 নম্বর দেখেন, বলছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকালে অথবা সন্ধ্যায় কোনো ধরনের বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতটার আসলে নামটা কি? আমরা একটু আগে দেখছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়, সেটা ছিল পরিচালন বৃষ্টি। হ্যাঁ, এই কোশ্চেন গুলো দেখেন, একই কোশ্চেন ঘুরে ফিরে বারবার আসতেছে। তার মানে একটু মনোযোগ দিয়ে কোশ্চেনের প্যাটার্নটা বুঝলে, ওই জিনিসটা বা ওই জায়গাটা একটু ভালো মতো পড়লেই আমার মনে হয় 100% মার্কস পাওয়া খুবই এমসিকিউতে। তবে আপনি যদি কোশ্চেনের প্যাটার্ন না বোঝেন, পুরো বই পড়েন, কোনো লাভ নাই। ছোটবেলায় ওই যে চোর পুলিশ খেলছেন না? আপনি হচ্ছে কাউন্ট করতেন 1 থেকে 100 পর্যন্ত, আর আপনার ভাই বোন গিয়ে পলায় থাকতো, লুকায় থাকতো। তখন মনে করেন ও আছে ঘরের ভেতরে, আপনি ঘরের ভেতরে গেলেনই না, আপনি পুকুরে 4 সাইড খুঁজবেন, কি হবে? এক্সাক্ট অ্যান্সার আপনি দিতে পারবেন না। ঠিক তেমনি আপনাকে জায়গা মতো আনসার করতে হবে, জায়গা মতো জায়গাটা পড়তে হবে, অর্থাৎ আগে কোশ্চেন গুলো পড়ে বুঝতে হবে যে এই জায়গা থেকে বারবার কোশ্চেন আসতেছে, সেই জায়গাগুলো পড়ে ওই জায়গাগুলো বই থেকে ভালো মতো করতে হবে, যেন যে কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে পারে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়? পরিচালন বৃষ্টিপাত হয়। এখন বলছে জামিল কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্য ইউরোপের একটা দেশে যায়, অর্থাৎ মধ্য ইউরোপ যে দেশটা আছে সেই দেশে যায়। সেখানে সে শীতকালে এক ধরনের দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত দেখতে পায়, অর্থাৎ বহুদিন ধরে বৃষ্টি যেটা হয় সেটাকে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত বলে। অনেকদিন ধরে যেটা হতে থাকে। জামিলের দেখা বৃষ্টিপাতটি কোন ধরনের বৃষ্টিপাত? উনি কিন্তু আছে মধ্য ইউরোপে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনার কিন্তু ওখানে বলেই দিয়েছে যে কোন ধরনের দেশে আছে। এটা আমি একটু আগে দেখছিলাম, এটা হচ্ছে ঘূর্ণি বৃষ্টিপাত হয়। হ্যাঁ, আপনাদের সবার অ্যান্সারই কারেক্ট। হুমায়রা, সামিরা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক কষ্ট করে অ্যান্সার গুলো দিচ্ছেন, থ্যাংক ইউ। এরপরে আসেন, মিশরে প্রবাহিত স্থানীয় বায়ু কোনটি? অর্থাৎ মিশরে সাধারণত যে ধরনের বায়ু প্রবাহিত হয় সেটাকে আমরা কি নামে চিনি? বইয়ে লেখা আছে এটা, তাহলে এটা হচ্ছে খামসিং নামে আমরা চিনে থাকি। দেখেন, এই উদ্দীপকটা আগেও ছিল, তারপরেও আমি আবারও দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে কিউ নির্দেশিত বায়ুমণ্ডলের স্তর কোনটি? অর্থাৎ কিউ যে স্তরটাতে আছে ওটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর? এটা কোন স্তর? স্ট্রাটো মণ্ডল। বায়ুমণ্ডলে কি নেই? আমরা প্রথমে পড়ছিলাম বন্ধ নেই, গন্ধ নেই, স্বাদ নেই, তো খাওয়াই যায় না। বায়ুর চাপ সব থেকে বেশি থাকে কোন মণ্ডলে তাহলে? হ্যাঁ, এটা আমরা আগেই দেখছি, আপনি ঠিক বলছেন, বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে হচ্ছে চতুর্থ মণ্ডলে। এরপরে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ অনেক বেশি থাকে? এই কোশ্চেন গুলো দেখেন কয়েকবার করে আসছে, কয়েকবার করে আসছে, এক কথায় হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে কি থাকে, কি কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, কেন পায় না,
কোন স্তর দিয়ে কোন জিনিস যাইতে পারে না, কেন যাইতে পারে না, সেই জিনিসগুলো একটু যদি আপনি ব্যাখ্যা করে বই থেকে পড়েন, আপনার একটা এমসিকিউ বাদ যাওয়ার কথা না। দেখেন একই ধরনের কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে। একবার আপনাকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি, আর একবার জিজ্ঞাসা করছে আপনার বাবার নাম কি। তার মানে আপনার কি করা উচিত? আপনার পুরো বংশ পরিচয়টা ভালো মতো মনে রাখলেই। সো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকে? স্ট্রাটোমণ্ডল। এই হচ্ছে আমাদের 50টা এমসিকিউ ছিল। 50টা এমসিকিউতে আমরা প্রায় 13-14টা এমসিকিউ দেখছি রিপিট হয়েছে বারবার, তাই না? তার মানে কি, এই এমসিকিউ গুলা যদি আপনারা খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আপনাদের জন্য কি হবে? পরীক্ষায় অ্যান্সার করা খুব সহজ হবে। এখন একটা কথা হচ্ছে, এতক্ষণ তো সামিরা অ্যান্সার করছে আর হচ্ছে হুমায়রা অ্যান্সার করছে। তো এনারা দুইজনকে আমি পাইছি, আর বাকি মাঝে মধ্যে দুই একজন আসছে গেস্ট হিসাবে, অ্যান্সার করছে, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেন সবাই সাবমিট করে। 51 থেকে 100 পর্যন্ত অ্যাসাইনমেন্টটা সবাই মাস্ট সাবমিট করবে। এটা আপনাদেরই উপকার, আমাদের কোনো লাভ নেই, বুঝছেন না? আপনি না অ্যান্সার করলে আমার জমি কেউ কেড়ে নিবে না, আমার কেউ জমিও দিবে না। তবে আপনি অ্যান্সার করলে আপনার জন্য লাভ। পড়ার সময় একটু টেকনিক অবলম্বন করবেন। সবার আগে যে চ্যাপ্টারটা পড়বেন, যে অধ্যায়টা পড়বেন, ওই অধ্যায়ের 4-5টা বোর্ড প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আগে সমাধান করতে হবে। তারপরে কি করবেন, ওই অধ্যায়ের এমসিকিউ গুলো পড়বেন। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার এই পুরো বইয়ের ভেতরে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি যে কাজটা করতে হয় পড়াশোনার জীবনে, সেটা হচ্ছে আগে বুঝতে হবে কোন অংশ থেকে প্রশ্ন করে। তাহলে আপনার কষ্টটা কমবে। 20% জায়গা পড়লে 80% কোশ্চেনে অ্যান্সার করা যায়। এটা একটা টেকনিক, যে আপনি 20% জায়গা পড়বেন একটা চ্যাপ্টারের, 80% কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। সো আপনাকে সেই টেকনিকটা অবলম্বন করতে হবে। আপনাদেরকে তাহলে 10 মিনিটের রেস্ট দিই। 10 মিনিট রেস্টের পরে অন্তর স্যার হচ্ছে আপনাদের সাথে সিকিউ এর যে অংশটা আছে সেটা নিয়ে বাকি অংশ শুরু করবেন। আপনারা একটু পানি খেয়ে নেন, নাস্তা খেয়ে নেন, খেয়ে তারপরে আবার ক্লাসে অবশ্যই 10 মিনিট পরে জয়েন করবেন। 7টা 5-এ আপনারা ক্লাসে জয়েন করলেই হবে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এমসিকিউ রিলেটেড বা অন্য কোনো কিছু? ফেসবুক গ্রুপে সাবমিট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, ওটাই বেটার হবে। ফেসবুক গ্রুপে করলে কেমন জানি হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেই করেন, ঠিক আছে স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আপনারা 10 মিনিট পরে, অর্থাৎ 10 মিনিট হিসাব করে বলতেছি না, আমি 7টা 5-এ আপনাদের জয়েন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হচ্ছে আমি অন্তর হাসান। অ্যাকচুয়ালি তোমরা যারা ছিলা আগে থেকে হয়তো অনেকে চিনো অন্তর স্যার নামে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ ওয়ালাইকুম আসসালাম, তুবা ঠিক আছে, আর অনেকেই আছে, হুমায়রা, সামিরা, তাসমিয়া, লাইবা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন তোমাদের চলতেছে হচ্ছে রিভিশন ক্লাস জেনারেলি, ঠিক আছে। তো আমি ধরো যে দেখা যায় যে নর্মাল ক্লাসগুলো যখন হয় তখন আর্টস এর কিছু ক্লাস নেওয়া হয়। এখন রিভিশন ক্লাস নেওয়ার কারণে দেখা যায় যে এই ক্লাসগুলা পাওয়া যায় না তেমন একটা। আমি সায়েন্সের বা তোমার 7-8 এর ক্লাসগুলো বেশি নেওয়া হয়। ওকে, তো আজকে মূলত বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল এই দুইটা চ্যাপ্টারের উপরে ভিত্তি করে আমাদের এই ক্লাসে সাজানো হয়েছে, যেখানে প্রাথমিকভাবে প্রথমে শাইনুস স্যার উনি তোমাদেরকে সুন্দরভাবে দেখলাম 50টা এমসিকিউ প্রায় সলভ করে দিয়েছেন। আর যে 100টা এমসিকিউ চুজ করা হয়েছে সেগুলো আমরা মানে বেছে বেছে চুজ করছি। আশা করি যে তুমি যদি ওই কোশ্চেন গুলাই, এমসিকিউ গুলাই তুমি যদি সুন্দর করে সলভ করো, ব্যাপারটা কিন্তু এরকম না যে ধরো তুমি এখান থেকে 100% কম পাবা, কিন্তু অন্তত এতটুকু ইনশিওর করে বলতে পারি যে তুমি যদি প্রত্যেকটা এমসিকিউ এর একটু ব্যাখ্যা সহকারে পড়ো, ঠিক আছে, তাহলে দেখা যাবে কি হবে। যেমন ধরো সাপোজ যে বায়ুমণ্ডলের পৃষ্ঠ থেকে পরবর্তী দ্বিতীয় স্তরের নাম কি, যারা ফার্স্ট স্টেপে আছে হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। এখন তুমি যদি একটু মুখস্থ করো যে দ্বিতীয় স্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে তো হইলো না। তোমাকে ওই জায়গাটাতেই তোমাকে মার্কিং করতে হবে, যদি ফাইন স্তর কয়টা আছে, কি কি স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোন মন্ডল কই থাকে, এই যে ব্যাপারগুলো একটু পড়ে নিলাম। এইভাবে তুমি যদি 100টা এমসিকিউ সলভ করো, এই দুটো চ্যাপ্টার থেকে তুমি কিছু বাদ যাবে বলে আমি মনে করি না, ঠিক আছে।
এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখন সিকিউ সলভ করবো। ঠিক আছে, সৃজনশীলের ক্ষেত্রে একটা বিষয়, তুমি এটা 100% শিওর থাকো, কেউ কখনো কোনো অবস্থাতেই তোমাকে ফুল কোশ্চেন কমন পাওয়া দিতে পারবে না। কেউ যদি বলে থাকে এইটা মূলত পরে ধরো ফলস মার্কেটিং এর কারণে, জাস্ট ব্রেন ওয়াশ করার জন্য, বাট তুমি নিজেও এটা জানো ম্যাচিউর যথেষ্ট যে কারোর ক্ষমতা নাই সম্পূর্ণ কমন পড়ার। কিন্তু একটা বিষয় কিন্তু আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা সৃজনশীলে ক খ গ ঘ যে চারটা পার্ট থাকে, যেখানে ক এবং খ অর্থাৎ 3 মার্কের কোশ্চেন তুমি ডিরেক্ট কমন পাবা। এবং গ এবং ঘতে কি টাইপের কোশ্চেন আসে, আমি যদি সেই টাইপ গুলা বুঝতে পারি, আমি যদি সেই টাইপ অনুযায়ী করতে পারি, তাহলে যে কোশ্চেনই করুক না কেন আমি সেটা কম। ওকে, চলো শুরু করি। প্রথমে হচ্ছে এই 1 নম্বরে বলতেছে, কোশ্চেনটা আমি একটু পড়ি, হ্যাঁ। তানজিম টিভি সংবাদে জানতে পারলো মানুষের কর্মকাণ্ডের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পরিবর্তন হচ্ছে জলবায়ু, যার প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে। একটু খেয়াল করে দেখো কোশ্চেনে বুঝাইতেছে কি। কোশ্চেনে বোঝাইতেছে যে মানুষ তার কর্মকাণ্ডের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাইলে মানুষের কোন কোন কর্মকাণ্ডের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দেখো তার পরের লাইনেই বলছে যে এর ফলে পরিবর্তন হচ্ছে জলবায়ু। এর ফলে কি পরিবর্তন হচ্ছে? এর ফলে পরিবর্তন হচ্ছে জলবায়ু। তাই তাপমাত্রার বা তাপমাত্রার পরিবর্তনের সাথে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই যে বিষয়টা এটা সম্পর্ক, ঠিক আছে? যে এই যে ফলে পরিবর্তন হচ্ছে জলবায়ু, তাহলে কিসের পরিবর্তনের ফলে? জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে। এবং আলটিমেটলি যখন জলবায়ু পরিবর্তন হচ্ছে তখন তার প্রভাব পড়ছে কোথায়? কৃষিক্ষেত্রে তার প্রভাব পড়ছে। ঠিক না? আচ্ছা, তাইলে আমরা এটা এটা মেনে করতে পারি, সরি, যে তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের ফলে যার প্রভাব পড়ছে কৃষিতে। ফাইন, নেক্সট। ক নম্বরে বলতেছে বৃষ্টিপাত কি জিনিস। দেখো বৃষ্টিপাত কি জিনিস এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে বৃষ্টিটা হয় কিভাবে। বৃষ্টি, এই যে আলোচনায় বললা যে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। ভাই বৃষ্টি হবে কেমনি? বৃষ্টি ব্যাপারটা এরকম না যে বৃষ্টি মানে আকাশ থেকে অটোমেটিক মানে কোনো প্রসেসের মাধ্যমে, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আকাশের কোনো প্রসেসের মাধ্যমে সেখানে বৃষ্টি উৎপন্ন হয়ে সেখান থেকে বৃষ্টি যে পৃথিবীতে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বৃষ্টির উপাদানগুলা পৃথিবী থেকেই যাইতে হবে। কেমন? বৃষ্টির উপাদান কি? পানি। এই পানিগুলো যাবে কই থেকে? তোমার এলাকায় পুকুর, নদী, নালা, খাল, বিল, এই যে বিষয়গুলো এইখান থেকে তাপমাত্রার বৃদ্ধির কারণে বা গরমের দিনে বা এই যে রোদের যে বিকিরণ সেইখান থেকে এই পানিগুলাই কি হয়, বাষ্প হয়ে উপরে উঠে যায়। এখন ধরো তুমি তোমার একটা এলাকার সার্কেল চিন্তা করো, যে তোমার এলাকায় 5 কিলোমিটার, যে জায়গাটাতে কোনো পরিমাণ নদী, নালা, খাল, বিল, পানি কিচ্ছু নাই, তাহলে ওইখান থেকে উঠবে কি উপরে? কিছুই উঠবে না। ঠিক না? তাহলে বৃষ্টি আসবে কই থেকে? বৃষ্টি আসবে না। এখন বলতে পারো যে স্যার তাহলে আমার এলাকায় তো কিছুই নাই এইটুকু জায়গার মধ্যে, তাহলে এখানে বৃষ্টি হয় কেমনে? তোমার এলাকায় নেই, তাহলে তুমি কি পাবা? তুমি পাবা মনে করো যে বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট বলতে কি বুঝাইতেছি, যে ধরো তোমার আশেপাশের এলাকায় যেখানে একটু পানি বেশি আছে, মেঘ উপরে উঠে, পানি উপরে উঠে মেঘের সৃষ্টি করছে, বাতাসে একটু ভাসে আসছে, দেন তোমার এলাকায় কিছু বৃষ্টি হয়েছে, এইরকম বৃষ্টি পাবা। ঠিক আছে, তাহলে আমরা বৃষ্টিপাত বলতে আসলে কি বুঝাইতে পারি? বৃষ্টিপাত বলতে বুঝাইতে পারি যে ভূপৃষ্ঠ থেকে পানি জলীয় বাষ্প আকারে উপরে উঠে যায়, সেখানে গিয়ে ভাসমান মেঘ তৈরি করে এবং পরবর্তীতে সেই মেঘ থেকে বৃষ্টি হয়। এটাকে বলা হয় বৃষ্টিপাত। ঠিক আছে, এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গর্জনশীল 40 বলতে কি বোঝায়? কি বলতে কি বোঝায় গর্জনশীল 40? আমরা, আমি জানি না তোমরা এটা পড়ছো কিনা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই বিষয়গুলো, ঠিক আছে? তো 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এখন কথা হচ্ছে, তোমরা খেয়াল করলে দেখবা আমাদের ধরো ঢাকাতে একরকম বৃষ্টিপাত, বাতাসের গতিবেগ একরকম, তুমি যদি আবার এখন কক্সবাজার জায়গা, তাহলে সেই জায়গাটাতে আবার তোমার কি হইতো, গতিবেগ আরেক রকম, বাতাসের গতিবেগ আরেক রকম হইতো। এই যে এক এক জায়গাতে বাতাসের গতিবেগ এক এক রকম হচ্ছে,
এইটার কারণ হচ্ছে ওই জায়গাটার অবস্থান, অর্থাৎ পৃথিবীতে ওই জায়গাটার অবস্থান। এবং এই অবস্থানের উপর ভিত্তি করে তুমি এতটুকু মনে রাখো, যাদের অবস্থান 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত, আমি আবারও বলি, যাদের অবস্থান 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত, এর মাঝখানে এই সমস্ত জায়গাগুলোতে বাতাসের গতিবেগ থাকে সবচাইতে বেশি। কি থাকে? সবচাইতে বেশি। এবং এই অঞ্চলটাকে বলা হয় গর্জনশীল 40। কি বলা হয়? এই অঞ্চলকে বলা হয় গর্জনশীল 40। তাহলে বৃষ্টিপাত কি বললাম বোঝা গেছে, এবং গর্জনশীল 40 কি বললাম? পৃথিবীর 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি অক্ষাংশের মাঝখানে যেই বায়ুর গতিবেগ, সেই জায়গাটাতে সবচেয়ে বেশি থাকে। এবং এই অঞ্চলটাকে বলা হয় গর্জনশীল 40। ওকে, নেক্সট গ নাম্বার। গ নাম্বারে বলছে, তানজিম যে সকল কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারলো তার বর্ণনা দাও। দেখো, তানজিম বলতেছে যে মানুষের কর্মকাণ্ডের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার মানে তোমাকে এখানে লিখতে হবে যে মানুষের কোন কোন কর্মকাণ্ডের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এইটা ছোটবেলা থেকে তোমরা পড়ে আসতেছো যে কি হয়, গাছপালা কাটতেছে, নদী নালা ভরাট করতেছে, মা খাল বিল ভরাট করে বিল্ডিং বানাইতেছে, ঠিক না, কলকারখানা তৈরি করতেছে, এইগুলাই তো। এখন এগুলো হচ্ছে ছোটবেলার কাহিনী হয়ে গেল, এগুলোও লিখতে হবে। কিন্তু এর পাশাপাশি তোমাকে আরো কিছু এক্সক্লুসিভ জিনিস লিখতে হবে, যেইটা দ্বারা টিচার বুঝতে পারে যে তুমি কিছু জানো। অ্যান্ড সেইটা কি জিনিস? সেইটা হইতেছে তোমার গ্রিন হাউস গ্যাস অ্যান্ড গ্রিন হাউস ইফেক্ট। আমি যদি বলি ব্যাপারটা একটু চিন্তা করি, আহ ধরো তুমি, আমি যেখানে আছি এই পৃথিবীটাতে, হ্যাঁ, আমাদের উপরে বায়ুমণ্ডলের যে লেয়ার আছে, সূর্যের যে অবস্থান, তোমাদের কি অপিনিয়ন এই সূর্যের অবস্থানটা সম্পর্কে? সূর্যের যে অবস্থান, সূর্যের অবস্থান কি বায়ুমণ্ডলের বাইরে নাকি ইন্টারনাল, অভ্যন্তরে, কোনটা? ধরো পৃথিবী, আমরা আছি, আমাদের বাইরে যে বায়ুমণ্ডলের আবরণের কথা আমরা বলতেছি, সূর্যের যে কথাটা আমরা বলতেছি, এইটা কই আছে? আপনারা একটু কমেন্টস টমেন্টস করেন। ওই যে বাইচা বুইচা আসো নাকি সব ক্লাসে জয়েন করে গেছো? বুঝলাম না, কেউ কমেন্টস করে না কেন? হ্যালো, তোমরা কি আসো? ওই বেঁচে আছি। আহ, আমি তো জীবিত বা মৃত এই এই কোশ্চেন করতেছি না, অ্যান্সার দাও। সূর্য বায়ুমণ্ডলের ভিতরে না বায়ুমণ্ডলের বাইরে? হুম, একজন বলছে ভিতরে। সামিরা তাসনিম। নিয়ে যাবেন আক্তার বাইরে। ভিতরে বাইরে, ভিতরে বাইরে। তোমাদের এগুলো শুনে হাবিবের গান আছে না, বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক, শুনছো মনে হয় অনেকে, তো গান মনে ছিল। যাই হোক, তো বিষয় হচ্ছে ভিতর বাহির, ভাই, সূর্য বায়ুমণ্ডলের বাইরের ভাগ, ঠিক আছে? জি, বাহিরে, ঠিক আছে। এখন তুমি যখন সূর্য থেকে বিভিন্ন রকম মানে রশ্মি আমাদের পৃথিবীতে আসে, হিটটা তো আসল, এই যে হিটটা আসলো, ভালো কথা, দিনের বেলা আসছে, আসার পরে কি হয় এটা কি খেয়াল করছো যে রাতের বেলা আবার কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা যে হয়ে যায় এর কারণ কি? এর কারণ কি এই যে মাটি সবকিছুকে শোষণ করে নেয়? না, কি হয়, এই তাপমাত্রা যে আসলো, সূর্যে যে হিটটা আসলো, সেইটা পৃথিবীতে রিফ্লেক্ট করে। পৃথিবী কি করে? রিফ্লেক্ট করে, মানে প্রতিফলিত করে। না না না, বই থেকে তো পড়াবো না, কারণ এগুলো তো ক্লাস হয়ে গেছে আপু, এগুলো তো ক্লাস হয়ে গেছে। এখন সিকিউ এমসিকিউ সলভ করানো হচ্ছে, যেগুলো ক্লাস হয়ে গেছে না। তুমি যদি
ক্লাস না করে থাকো তাহলে রেকর্ড ক্লাস দেখে নিবা, ক্লাস তো হয়েছে অনেক আগে এগুলার। আচ্ছা, তো এখন এই যে বায়ুমণ্ডলে আসলো, সূর্যের যে হিট পৃথিবীতে আসলো, এটা পৃথিবীতে রিফ্লেক্ট করে অর্থাৎ প্রতিফলিত হয়, হয়ে কি করে আবার রিটার্ন চলে যায়, কই চলে যায়? বায়ুমণ্ডলে চলে যায়। এখন যখন বায়ুমণ্ডলে চলে গেল তখন কিন্তু আমার আর কি হলো না, পৃথিবীর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা ঠিকঠাক থাকে, গরম হইলো। একটু জাস্ট চিন্তা করো তো এবার, যে এই যে হিটটা আসতেছে রেগুলার বেসিস, এই হিটটা রিটার্ন গেল না আর, তাইলে কি একটা ভয়াবহ অবস্থা হবে। এবং আলটিমেটলি ডে বাই ডে এই ঘটনাটাই ঘটতেছে। কি ঘটনা ঘটতেছে? এই যেগুলো আসতেছে হিট, এইটা আর রিটার্ন যাইতেছে না, যাইতেছে না বললে যাইতে পারতেছে না। এই যে বায়ুমণ্ডলের হিট মানে সূর্যের হিট রিটার্ন যাইতে পারতেছে না, না পারার কারণ হচ্ছে ওর রিটার্ন যাইতে লাগলে ওখানে সুন্দর করে কিছু পাবলিক বসে আছে, যারা কইতেছে ওহে বৎস তুমি থাকো, তোমার যাওয়ার দরকার নেই। তারা কারা? তারা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এবং এই গ্রিন হাউস গ্যাসগুলো কারা? গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে তোমার, মনে রাখবা, কার্বন ডাই অক্সাইড, মিথেন। কারা কারা? কার্বন ডাই অক্সাইড আর মিথেন। ওরা বলতেছে তুমি যাও না, তুমি থাকো, আমরা বসে গল্প করি। কিন্তু ও তো আর জানে না এই হিট বের হইতে না পারলে এটা আমাদের মানব জাতির জন্য কত বড় ক্ষতি করে। এবং যখন এই হিট এই কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসের কারণে বের হইতে পারে না, দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা উত্তপ্ত হইতে থাকে। এই যে ইফেক্ট, এইটাকে বলা হয়েছে গ্রিন হাউস ইফেক্ট। কি বলা হয়েছে? গ্রিন হাউস ইফেক্ট। তাহলে আমি যদি সোজা বাংলায় বলি, যে সূর্য থেকে যে তাপমাত্রা আসে সেইটা পৃথিবী থেকে আর গ্রিন হাউস গ্যাস তথা কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের কারণে পৃথিবী থেকে বায়ুমণ্ডলে যাইতে পারে না, এবং এই পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। এই ঘটনাটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। এখন কথা হচ্ছে, কেন এইটার নাম গ্রিন হাউস ইফেক্ট বলা হয়েছে? এটা আমাকে কেউ বলতে পারবা? কেন এইটার নাম গ্রিন হাউস ইফেক্ট বলা হয়েছে? এটার নাম তো অন্য কিছু দিতে পারতো, ঠিক না? এটার নাম মেহজাবিন দিতে পারতো, ইয়ার নাম মীরা দিতে পারতো, তাসনিয়া, অথই, আর অনেক কিছু দিতে পারতো। এত এইটার নাম এইগুলা না দিয়ে কেন এইটার নাম গ্রিন হাউস ইফেক্ট দেওয়া হলো? গ্রিন হাউসে কেন বলা হয় বলো? এনিওয়ান, যে পারবা হ্যান্ড রেজ করো, আমি একটু শুনি। কেউ পারবা? সবুজ প্রকৃতির উপর প্রভাব পড়ে বলে হয় নাই? আচ্ছা, গ্রিন হাউস ইফেক্ট কি? সেটা হচ্ছে, গ্রিন হাউস তথা হচ্ছে সবুজ ঘর, ঠিক না? মূলত শীত প্রধান যে দেশগুলা আছে, এখন শীত প্রধান দেশ কোনগুলো আছে? কানাডা আছে, ঠিক না? যেগুলো আমরা দেখি ওই যে ফেসবুকে বা ইয়েতে দেখি যে তোমার ওই যে বরফ নিয়ে খেলাধুলা করতেছে, ঠিক না? ওই দেশগুলো যেগুলো আছে আর কি। তো শীত প্রধান দেশগুলোতে শীতের প্রকোপ এত বেশি থাকে যে তুমি ওই দেশগুলোতে ভালো করে কোনো কিছু কাল্টিভেট করতে পারবে না, চাষবাস করতে পারবে না। এখন তুমি যখন চাষবাস করতে পারবে না, তখন কিন্তু কি হবে? তুমি চাষবাস করতে না পারলে না খেয়ে মরতে হবে। তাইলে, ঠিক স্যার, তাইলে তুমি যখন শীত প্রধান দেশগুলোতে তুমি যখন চাষবাস করতে যাবা, তখন তোমাকে এমন একটা সিস্টেমে নিয়ে আসতে হবে যেন অতি শীতে এই গাছপালাগুলো বা আমি যে চারা, তার মানে আবার এই না যে তুমি বট গাছ, তাল গাছ এগুলো মনে করো যে ইয়ে করবা, কি বলে, ওই ঘরের মধ্যে রাখবা, তা তো না। ছোট ছোট সবজি টাইপের যে গাছগুলো আছে এইগুলাকে তুমি যখন ঘরের মধ্যে আটকায় রাখবা এমন সিস্টেমে, যেন এই অতিরিক্ত ঠান্ডায় মরে না যায়,
তখন কি করে, সেখানে কাঁচ দিয়ে একটা ঘর তৈরি করে এবং সেই ঘরের মধ্যে এই সবজি টবজি লাগানো হয়। লাভ কি হয়? লাভটা হইতেছে সূর্যের আলো, ভোরবেলায় যে হালকা হালকা আলো আসে, সে আলোটা ওই কাচের ভিতর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। খুব ভালো কথা, প্রবেশ করছে, গরম হইছে, ভিতরে যেই গাছপালা গুলো আছে সেগুলা, মানে আমরা তো জানি যে কি দরকার, সূর্যের আলো দরকার সেরা সংশ্লেষণের জন্য, সেগুলা কাজ করে। কিন্তু সেই আলো বা সেই হিট কাচ দিয়ে আর বাইরে বের হইতে পারে না, যার ফলে কি হয়, ঘরের পরিবেশ সবসময় গরম থাকে। এবার এই ঘটনাটাকে তুমি যদি আমাদের এই পৃথিবীতে তাপ আসে এবং বের না হয়ে যাওয়ার ঘটনার সাথে মেলাও, তাহলে দেখো কি হয়, একই রকম প্রায় সিমিলার। এই জন্যই আমাদের প্রসেসটাকেও বলা হয়েছে ওই ঘরের সাথে মিলায়ে গ্রিন হাউস ইফেক্ট। এবং গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী কোন কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস। এবং এর ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এবার একটু আমাকে বলেন, আপনারা যারা আছেন, আপনারা কি গ্রিন হাউস ইফেক্ট কি, কেন, কিভাবে ঘটে, কেন নামকরণ করা হয়েছে গ্রিন হাউস ইফেক্ট, এগুলো বুঝতে পারছেন? বলেন। ঠিক আছে, এরপরের কোশ্চেনে দেখি। এরপরের কোশ্চেনে বলতেছে উদ্দীপকে উল্লেখিত প্রভাবের ফলে। তাহলে কোন প্রভাবটা আমরা জানলাম? গ্রিন হাউস প্রভাব। এখন বলতেছে এই গ্রিন হাউস প্রভাবের ফলে কি কি সমস্যা হইতে পারে মোটামুটি। দেখো, প্রথমেই আমি একটা কথা বলছি যে এই গ্রিন হাউস প্রভাবের ফলে কি হইতেছে। মেইন যেটা হইতেছে সেটা হচ্ছে তোমার যে টেম্পারেচার, যেটা পৃথিবীতে আসতেছে সেই টেম্পারেচারটা আর পৃথিবী থেকে বের হইতে পারতেছে না। তার মানে দিনে দিনে পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এবার তুমি চিন্তা করো, দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাইলে তুমি কি কি সমস্যা ফেস করবে। প্রথমত, এই যে বসবাসের একটা কমফোর্ট জোন, আগে একটা সময় ছিল যখন আমরা টিভিতে দেখতাম, আবহাওয়ার খবরে দেখাইতো যে সৌদি আরবের টেম্পারেচার 34 ডিগ্রি, ঠিক আছে, 36 ডিগ্রি, 38 ডিগ্রি। ভাবতাম আরে বাপরে কত গরম পড়ে ওই দেশে, ঠিক আছে। আর এখন আমাদের দেশের টেম্পারেচার 40, 42, 43 উঠে যায় গরমের দিনে। এটা কি জন্য হয়েছে? তার মানে কিন্তু এই না যে সৌদি আরবের টেম্পারেচার 50 হয়েছে, তা কিন্তু হয় না। সৌদি আরবের টেম্পারেচার যেটা ছিল সেটাই আছে, কিন্তু আমাদের টেম্পারেচার বাড়ছে। কারণ, কারণ হচ্ছে আমরা পরিবেশটাকে মেনটেন করতে পারি না। একটা দেশের আবহাওয়া বা জলবায়ু ঠিক থাকার জন্য, স্বাভাবিক থাকার জন্য, সেই দেশের মোট যে আয়তন, সেই আয়তনের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কত ভাগ? 25 ভাগ। আর আমাদের আছে কত ভাগ জানো? আমরা এতই ফকির নিয়ে আমাদের আছে 5 ভাগ। তার মানে যেখানে থাকা উচিত 25 ভাগ, সেখানে আছে আমাদের 5 ভাগ। পরবর্তীতে এইটা সরকারের কিছু পদক্ষেপে 8, 12, লাস্ট আমি যতদূর জানি 12 থেকে 14 এরকম একটা পার্সেন্টেজ আসছে। তাই, তাহলে কি হবে, আমাদের এই যে টেম্পারেচার গুলো বাড়তেছে ডে বাই ডে, এইটা আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এক, দ্বিতীয়ত, আমরা এই যে খাবার দাবার যা খাই এগুলো তো গাছ থেকেই আসে। প্রত্যেকটি সবজির গাছের উৎপাদনের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। যেমন আমি যদি তোমাকে বলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আহ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। এই প্রক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার, যেটা হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি। এই যে 22 থেকে 35, এই টেম্পারেচারের মধ্যে যদি টেম্পারেচার রাখো তুমি, তাইলে উদ্ভিদ সবচেয়ে ভালো সালোক সংশ্লেষণ করে নিজে ভালো থাকতে পারে। অ্যান্ড যদি টেম্পারেচার 45 ডিগ্রি ক্রস করে, তাহলে সে আর সালোক সংশ্লেষণই করে না, বন্ধ হয়ে যায়। তাহলে সালোক সংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায়, তাহলে উদ্ভিদ আর বাঁচবে? বাঁচবে না। উদ্ভিদ না বাঁচলে তুমি বাঁচবা? বাঁচবা না। গেল দুইটা পয়েন্ট। থার্ড পয়েন্টে আসুন। আমরা সবাই জানি মেরু অঞ্চলে বরফে আচ্ছাদিত একটা এলাকা। সেই জায়গাতে হিউজ পরিমাণ বরফ, মানে কি বলে এটাকে, বিলিয়ন বিলিয়ন বছর ধরে আছে।
এবং এই যে আমাদের যে সাগর, বঙ্গোপসাগর যেটা, ঠিক আছে, আলটিমেটলি কিন্তু এই সবগুলো একটা সাথে কানেক্টেড। বলা হয়ে থাকে ওই মেরু অঞ্চলের বরফ যদি গলে তাইলে আমাদের বঙ্গোপসাগরের পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দেখা গেছে এই টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের এই মেরু অঞ্চল, আমাদের না ঠিক, এই মেরু অঞ্চলের বরফ ধীরে ধীরে গলা শুরু করছে। এবং যদি এটা আরো বৃদ্ধি পায় তাহলে বলা হয়েছে এরকম 2050 সালের মধ্যে বাংলাদেশের অর্ধেকের বেশি এলাকা সমুদ্রের নিচে ডুবে যাবে। এখন ধরো আমাদের বয়স একটু বেশি, হায়াত মুখ আল্লাহর হাতে, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে হয়তো আমরা তো চলেই গেলাম। মানে একরকম তোমরা আমাদের যেতে একটু বয়স কম, বাঁচায় রাখলে দেখতে পারো যে 50 সালের দিকে বাংলাদেশের অর্ধেকের বেশি এলাকা প্রায় ডুবে যাবে যদি না আমরা এটাকে কন্ট্রোল করি। ইভেন একটা সম্মেলন হয়, COP 26, 27 এরকম, ঠিক আছে। কপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, যেখানে বিশ্বের বড় বড় যে দেশগুলো আছে যারা জলবায়ু নিয়ে সচেতন, আসলে তারা সচেতন না, এগুলো সব ভাউতাবাজি। যাই হোক, তারা ওই যে একটা সম্মেলন করে আর কি, জলবায়ু সম্মেলন সেটার নাম দেওয়া হয়েছে। এন্ড সেই সম্মেলন গুলাতে তারা এই জলবায়ুর যে ইফেক্ট সেটা নিয়ে আলোচনা করে, and সমাধান নিয়ে আলোচনা করে। সেই জায়গাতে ডেনমার্কের কিছু মানুষ তারা একটা ব্যানার টানাইছিল এইরকম, সেভ বাংলাদেশ, সেভ দ্য ওয়ার্ল্ড। তুমি জাস্ট চিন্তা করো যে তারা ব্যানার টানাইছে সেভ বাংলাদেশ, সেভ দ্য ওয়ার্ল্ড। মানে বাংলাদেশকে নিয়ে তাদের টেনশনটা কতটুকু, যে বাংলাদেশ যদি সেভ হয় তাহলে ওয়ার্ল্ড সেভ হবে। মানে জলবায়ু পরিবর্তনের ইফেক্টটা এত গুরুতর এবং আমাদের দেশের উপরে এর ইম্প্যাক্টটা এত বেশি পড়বে। এই যে সেভ বাংলাদেশ, সেভ দ্য ওয়ার্ল্ড, অথচ আমাদের যারা আছি, আমাদের দেশের রাজনীতিবিদ বলো, তুমি আমি বলো, আমাদের এগুলো নিয়ে কোনো টেনশন। আমরা কে কায়রে লাত্তাইয়া মনে করো করে উঠবো, মানে কে ক্ষমতায় আসবো, এইগুলো নিয়ে আমাদের টেনশন, ঠিক না? সেভ বাংলাদেশ, সেভ দ্য ওয়ার্ল্ড, অথচ তারা এই দাবি জানাইছেন। তার মানে পুরো মেরু অঞ্চলের বরফ বাড়তে বাড়তে গেলে এটা একসময় আমাদের কি হবে, আমাদের দেশ সমুদ্রের তলে ডুবে যাওয়ার কারণ। এই ছিল 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান। এবার আমাকে একটু বলো যে তোমরা যারা এতক্ষণ ক্লাসে আছো তারা কি এই ব্যাখ্যাগুলো ভালো মতো বুঝতে পারছো, জানতে পারছো? সৃজনশীল কোনো সময় মুখস্থ করবে না, ঠিক আছে? তুমি পরীক্ষা এরকম চিন্তা করবা যে তুমি জানো কতটুকু, তুমি জানার চেষ্টা করো। আর্টস এর স্টুডেন্ট তোমরা যারা আছো, আমার কাছে এটা ফিল হয় যে তুমি মুখস্থ করতে যাবা, তুমি জানবা, ঘটনাগুলো জানবা, বিষয়গুলো জানবা। এন্ড তোমার এই যে জ্ঞানের পরিধি, তোমার এই যে জানার যে পরিমাণ, তুমি যখন পরীক্ষার হলে গেছো, 3 ঘন্টা পরীক্ষা দিবা, তুমি চিন্তা করবা এই 3 ঘন্টা আমি আমার এই 17, 18, আমি জানি না তোমাদের বয়স, যাই হোক 16, 17, যাই হোক, যার যেটা হোক, 18, এই বয়সে আমি যা জানছি, এই জানাটা সম্পূর্ণটুকু আমার ব্রেনে যা কিছু আছে আমি আমার এই পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট, আমি যা জানি তার সবকিছু আমি কি করবো, রিপ্রেজেন্ট করবো। এইটাই আমার কাজ। তখন তোমার পড়াটা প্যারা লাগবে না, তখন তুমি পড়ে মজা পাবা এবং তুমি তখন পরীক্ষার খাতায় মার্কসও ভালো পাবে। তুমি যদি সবসময় চিন্তা করতে থাকো আমি মুখস্থ করে এই কোশ্চেন আমার কমন পড়ে নাই, আমি কেমনে লিখবো আমি জানি না, না দরকার নাই। তুমি জানো কিছু না কিছু তো জানো, সেটাই লেখো। কিছু না কিছু এভাবে লেখো। তুমি তুমি কিছু না কিছু তো জানো, ঠিক না? তুমি যেইটা জানো সেই জিনিসগুলো রিপ্রেজেন্ট করো সেইখানে, ঠিক না? আচ্ছা, একটু কমেন্টস করে জানান যে আপনাদের কি অবস্থা, আপনারা কি আসলে ক্লাস করতেছেন নাকি ক্লাসে জয়েন হয়ে মুভি দেখতেছেন, গান শুনতেছেন, আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। আপনাদের কোনো রেসপন্স নেই, দেখি রেসপন্স করেন আপনারা।
ওকে, তার একটা সৃজনশীল লিখতে কয় মিনিট সময় দেওয়া উচিত? তাসফিয়া অথই। অথই হচ্ছে আমার ভাগ্নের নাম। অথই ভাগ্নের নাম, ওরা থাকে হচ্ছে কপাল, ঠিক না? কপাল বলে কিছু নাই, ঠিক আছে, নিজের কপাল নিজে করতে হবে। Okay? আচ্ছা, এবার আমরা, তোমরা যারা আসো এদের মধ্যে টাইটানিক মুভি দেখছো কয়জন? টাইটানিক দেখছো কে কে? কেউ দেখো নাই? একজন লিখছে সবাই। তুমি দেখছো কিনা সেটা বলো, সবাই দেখছে কিনা দেখছে এটা তুমি জানো? এই যে পাইছি একজনকে, দেখেন। বাহ, তুমি তো মানে কি জানি বলে, তুমি তো মানুষ নাই, তুমি তো ওই যে অন্য লেভেলে চলে গেছো। ঠিক আছে, ওকে, যাই হোক। তো না দেখে থাকলেও সমস্যা নাই, বিষয় হচ্ছে আমরা এতটুকু তো জানি যে টাইটানিক একটা জাহাজ ছিল, সেই জাহাজটা কি হয়েছিল, ডুবে গেছিল, ঠিক না? ওকে, আটলান্টিক মহাসাগরে। কথা হচ্ছে টাইটানিক ডুবছিল কেন? ব্যাপারটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে যেই সাগর বা যেই সমুদ্র বা আটলান্টিক মহাসাগর, যেই মহাসাগরগুলোর ক্ষেত্রে স্যার আমি দেখছি। এখানে দুই রকমের বায়ু প্রবাহিত হয়, একটা হচ্ছে উষ্ণ বায়ু, একটা শীতল বায়ু। তো মহাসাগরের ক্ষেত্রে উষ্ণ বায়ু যেগুলোতে প্রবাহিত হয়, সেইখানে জাহাজ চলাচল করা তুলনামূলক নিরাপদ। কেন? কারণ যেই জায়গাগুলোতে এই উষ্ণ বায়ু প্রবাহিত হয়, উষ্ণবায়ু প্রবাহিত হয় সেই জায়গাগুলোতে তোমার কোনো হিমশৈল থাকে না। হিমশৈল বলতে কি বোঝায়? বরফের বরফ টুকরা, বরফের বরফ খন্ড। এরম না কিন্তু যে তুমি আমি এই যে মনে করো 2 কেজি 4 কেজির বরফ, মাছ মানে মাছের ইয়ে থাকে ওইরকম বরফ থাকে, কিন্তু হিউজ মেগা সাইজের বরফের হিমশৈল বলা হয়, এগুলো থাকে না। কারণ হচ্ছে কি, উষ্ণ বায়ু বা গরম বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে, এই জন্য। কিন্তু যেখানে শীতল বায়ু প্রবাহিত হয়, ও তো এমনি ঠান্ডা, ও কি করে, সেই শীতল বায়ুটাকে ওইখানে ক্যারি করে, হিমশৈলটাকে ক্যারি। এবং আটলান্টিক মহাসাগরে এই শীতল বায়ু প্রবাহিত হয়, and যার ফলে সেখানে হিমশৈল ছিল, বরফের বড় টুকরা, এবং টাইটানিক যে সুন্দর করে মেরে দেয়, অ্যান্ড দেন কি হয়, দেখছো ছবিতে আর বাস্তবে হয়তো এটাই এটাই সত্যি, যে টাইটানিকের জাহাজের তলা কম্পার্টমেন্ট, টাইটানিক কিন্তু ডাবল মানে দোতলা ছিল আর কি। তো নিচ তলাতে জাহাজটা মনে করো যে তলা ফুটো হয়ে যায়, এবং সেখান থেকে পানি প্রবেশ করে স্টেপ বাই স্টেপ, খুব সুন্দর করে দেখাইছিল মুভিতে। এটা, এখন আসো এই যে কোশ্চেনটা, মহাসাগর কাকে বলে? প্রথম কোশ্চেন, যে মহাসাগর কাকে বলে, চলো আমরা ব্যাখ্যা করি। বায়ুমণ্ডল, এর আগে যে কোশ্চেনটা আমরা পড়লাম সেটা হচ্ছে বায়ুমণ্ডল, আর এখন যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে বাড়িমণ্ডল। বাড়ি মানে হচ্ছে তোমার বিস্তীর্ণ জলরাশি। বিস্তীর্ণ জলরাশি, জলরাশি মানে কি? পানি। যে জায়গাটাতে পানি থাকবে অনেক বেশি, সেটাকে কি বলা হবে? বায়ুমণ্ডল। এখন এই বায়ুমণ্ডলের নিয়েই আমাদের এই কোশ্চেন, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম কোশ্চেন হচ্ছে মহাসাগর কাকে বলে? এই বায়ুমণ্ডলের বিস্তীর্ণ জলরাশিকে বলা হয় মহাসাগর। কি বলা হয়? মহাসাগর। এন্ড ক নাম্বারে আছে বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যায় কেন? এটা কিন্তু আমি ব্যাখ্যা করছি, তোকে একজন কোশ্চেন করছে একটা, যে নিয়ত বায়ু ফাইন। নিয়ত বায়ু হচ্ছে সেই সমস্ত বায়ু প্রবাহ যা বছরের সব সময় নির্দিষ্ট দিকে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত। নিয়ত বায়ু, নিয়ত বায়ু। তাইলে নিয়ত বায়ু কই থেকে কই প্রবাহিত হবে? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। কখন প্রবাহিত হবে? সারা বছর।
মানে শীত গ্রীষ্ম বর্ষা সকাল বিকাল ঠান্ডা গরম কোনো কিছু যায় আসে না। ও উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে কন্টিনিউয়াস প্রবাহিত হবে। সেই বায়ুটাকে বলা হবে নিয়ত বায়ু। কি বলা হবে? নিয়ত বায়ু। তুমি কি বুঝতে পারছো? কমেন্টস করে জানাও। ঠিক আছে, ওই জন্যই ছিলাম আমরা। আচ্ছা, টাইটানিক। তো টাইটানিক গেল। এরপরে চিত্রের সি চিহ্নিত ভূমির উপর বর্ণনা দাও, দেখো তো। আচ্ছা, সি চিহ্নিত অংশ কই দেখো, এই যে এ বি সি। সি কই গেছে? নিচে চলে আসছে সাগরের। দেখো, এখানে সমুদ্রপৃষ্ঠ লেখা, তার মানে এই উপরের যে পার্টটুকু সেটা সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠের পরে কি থাকে? মহি সোপান। তারপরে কি থাকে? মহি ঢাল। এন্ড এই যে এ এবং বি এর পরে আমরা যেটা ডট লাইন দেখতে পাচ্ছি, মূলত এটা হচ্ছে সাগরের যে সমতল। মানে সাগরের সমতল বিষয়টা কি বুঝাইতেছি? ধরো আমরা বলি যে ঠিক আছে, সাগর হচ্ছে তোমার গভীর। এখন গভীর মানে কি, এই যে বরাবর মানে যত দূর গেছে তত দূর খালি পানি আর পানি, পানি আর পানি। তা তো আর না, কোনো না কোনো জায়গায় তো মাটি আছে, লেয়ার আছে। এটা হচ্ছে সেই লেয়ার। এখন ওই লেয়ারের আবার কিছু কিছু জায়গায় খেলা হয়ে এমন কাজ হয়েছে, হঠাৎ করে একদম অনেক গভীর সরু একটা খাত তৈরি হয়ে গেছে। কি হয়েছে? গভীর সরু খাত তৈরি হয়ে গেছে। এই যে গভীর সরু খাত তৈরি হইলো, এইটাকে বলা হচ্ছে সমুদ্র খাত। কি বলা হয়? গভীর সমুদ্র খাত। দেখো, তুমি বায়ুমণ্ডল থেকে যখন কোশ্চেন পড়বা তখন সেখানে তোমাকে পড়তে হবে বায়ুমণ্ডলের স্তরগুলো পড়তে হবে, কেন বায়ুমণ্ডলের ক্ষতি হইতেছে, ক্ষতি হওয়ার ফলে কি হইতেছে, এই জিনিসগুলা। এবং তুমি যখন বায়ুমণ্ডল পড়বা তখন তোমাকে সাগর, মহাসাগর, উপসাগর এন্ড এই যে খেলাগুলো, সমুদ্রপৃষ্ঠ, মহীসোপানের রেঞ্জ কতটুকু, মহীঢালের রেঞ্জ কতটুকু, সমুদ্র খাত কতটুকু, এইগুলার ইন ডিটেলস জানতে হবে। ক্লিয়ার? তাইলে এখানে বলতেছে সি চিত্রটি ভূমিরূপের বর্ণনা দাও, অর্থাৎ এই যে গভীর সমুদ্র খাত আমি বলতেছি, এই গভীর সমুদ্র খাতের খেলাগুলা কি। প্রথমত, এই গভীর সমুদ্র খাতগুলা দেখো, চিত্র অনুসারে দেখা যাচ্ছে এরা কি খুব বেশি প্রশস্ত হয়েছে, চওড়া হয়েছে? হয় নাই। কিন্তু কি হয়েছে? ঢাল, মানে একদম মানে খারাপ ঢাল বিশিষ্ট। তাইলে গভীর সমুদ্র খাতগুলো কি প্রশস্ত কম কিন্তু খারাপ ঢাল বিশিষ্ট। এখন এর গভীরতা কত? এর গভীরতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 5,400 মিটারেরও অধিক। কোথায়? সমুদ্র পৃষ্ঠ থেকে 5,400 মিটারের চাইতেও বেশি। এখন এইরকম সমুদ্র খাত, এইরকম গভীর সমুদ্র খাত, তুমি, আমরা মহাসাগর কয়টা জানি বলো তো? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, মহাসাগর, ঠিক 5টা মহাসাগর জানি। এই রকম 5টা মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগরে তুমি এই গভীর সমুদ্র খাতটা সবচাইতে বেশি পরিমাণে দেখতে পাবে। কি করতে পারবে? সবচাইতে বেশি পরিমাণে দেখতে পাবে। তাইলে আমি গভীর সমুদ্র খাত সম্পর্কে কি জানলাম? যে এইটা চওড়া কম, খাড়া ঢাল বিশিষ্ট, গভীরতা 5,400 মিটারেরও অধিক। সবচেয়ে বেশি সমুদ্র খাত দেখা যায় কই? প্রশান্ত মহাসাগরে। ওকে, আচ্ছা। এখন এই প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে আর একটা বিষয় আছে, যে সবচাইতে গভীর সমুদ্রতম খাত মানে খাতের নাম কি? সবচাইতে গভীর যে সমুদ্র খাত, তার নাম হইতেছে মারিয়ানা স্যার মেরিয়ানা ট্রেঞ্চ বা খাত। মারিয়ানা খাত। সবচেয়ে গভীর নাম কি? মারিয়ানা খাত। তাহলে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি? মারিয়ানা খাত। ঠিক আছে, ওকে, হয়ে গেল বর্ণনা দিতে। অ্যান্ড দেন দেখো তুমি, এরপরে বলছে এ এবং বি এর যে ব্যাপারটা, এ এবং বি এর তোমাকে কি করতে বলছে? বর্ণনা দিতে বলছে। ওকে, ফাইন। এখন এ এর নাম আমি কি বলছি? মহীসোপান। আর বি এর নাম বলছি মহীঢাল। এখন ধরো তুমি যদি এই চ্যাপ্টার পড়ার সময় মহীসোপান, মহীসোপানের বৈশিষ্ট্য, এর গভীরতা কত, মানে বিস্তৃতি কত, এগুলো না পড়ো, তাহলে তো তুমি পারবা না। কিন্তু তুমি যদি এরকম একটা চিত্র দেখে সেখান থেকে মহীসোপান, মহীঢাল, সমুদ্র খাত, এই জিনিসগুলো পড়ো, তাহলে কিন্তু তোমার আর জীবনের কোনো সমস্যা হবে না। বায়ুর ক্ষেত্রে নিয়ত বায়ু, অনিয়ত বায়ু, চল্লিশে বায়ু, এই জিনিসগুলো যদি পড়ো, এইভাবে জিনিসগুলো শেষ করতে হবে। ওকে, ফাইন। আমি একটু বলি,
যে মহীশূর আর মহীঢালের ব্যাপারটা। দেখো মহীশূর পানটা একটু খেয়াল করো, যে এর চিহ্নিত যে পাটটা, এটা বুঝাই যাইতেছে যে তুমি আমি ধরো কক্সবাজার গেলাম, যাওয়ার পরে কক্সবাজারে হাঁটতেছি, খুব ভালো কথা, হাঁটতে হাঁটতে মাটি, ওই ভাই মানে বালু, এখন এই বালি দিয়ে হাঁটতে 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 যদি তুমি আর আমি বরাবর মানে সাগরের যে পানি, সাগরের পানির দিকে যদি হাঁটতে থাকি, তাহলে কি হইতে পারে? দেখি একটু কমেন্টস করো। দেখো তুমি আর আমি সাগরের পাড়ে হাঁটতেছি, সাগরের পানি বরাবর পানির দিকে, তাহলে কি হইতে পারে? দেখি কার কি বলবো। বরাবর হাঁটা ধরলাম, তারপর একজন লিখছে সাগরের ওই পার চলে যাবো। হ্যাঁ, গুড। তুমি মনে হয় ওই যে ইয়ে আছে না, কি জানি বলে, হিন্দি একটা গান আছে না, সাত সামান্দার পার, তো ওই গান শুনছো মনে হয়, ঠিক না? যে বলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে দেবো। তো বিষয়টা তাতে ইজি না, ঠিক আছে? দেখা যাবে যে ধরো 10 কদম হাঁটার পর ছেড়ে দেমা কেঁদে বাসি, মানে যে যার জান নিয়ে টানাটানি বেঁধে যাবে, ঠিক না? এটা স্বাভাবিক ব্যাপার। তার মানে তার মানে হচ্ছে যত হাঁটবো সামনের দিকে, তত গভীরে চলে যেতে হবে। এবং এই যে বালির যে লেয়ার, মানে গভীরতা, সেটা কি হইতে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে একটা পর্যায়ে। এবং তুমি আমি চাইলেও তখন হাঁটতে পারবো না। এই যে ধীরে ধীরে বাড়তে থাকবে, আস্তে 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 গভীর হতে থাকে, এইটাকে বলা হয় মহী সোপান। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মহী সোপান। এখন এই মহী সোপানটা তুমি চাইতে পাও, যাইতে একটা, তবে ভাই এখন ধরো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি মনে করো যে কি বলে, যে কোনো ওয়েতেই হোক, হাঁটা ধরলাম বিসমিল্লাহ বলে যাইতেছি, মহীসোপান পার করলাম, এই এ পর্যন্ত। আর মহীসোপান পার করার পরে ওই পর্যন্ত মনে করো টিকে থাকার পর, এই যে মহিঢাল বি অংশ, ওইখানে কি হয়েছে? ওইখানে এসে দেখো হঠাৎ করে, মানে এই মহীসোপানটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ছিল, মহিঢালের ক্ষেত্রে দেখো একদম হঠাৎ করে অনেক গভীর হয়ে গেছে। এবং এই জন্যেই কিন্তু এর নাম দেওয়া হয়েছে মহীঢাল। কি নাম দেওয়া হয়েছে? এর নাম দেওয়া হয়েছে মহীঢাল। কারণ এ অটোমেটিক অনেক মনে করো যে গভীর হয়ে গেছে, এবং সেই জন্যই এর নাম দেওয়া হয়েছে মহীঢাল। মহীঢালটা কোন পর্যন্ত গেছে দেখো, একদম তুমি সাগরের যে মাটি লেয়ার সেই পর্যন্ত। একটু আমি যদি তোমাকে এবার তুলনামূলক পার্থক্য বলি, সেটা হচ্ছে, দেখো মহীসোপানটা হচ্ছে উপকূল থেকে সমুদ্রের মধ্যে ধীরে ধীরে নেমে গেলাম, জায়গাটা অগভীর, মানে কি খুব একটা গভীর না। কিন্তু মহীঢালটা কেমন, অনেক বেশি গভীর এবং খাড়া। ফাইন। এবার দেখো মহীসোপানের যেটা গভীরতা, সেটার গভীরতা খুব একটা বেশি না, কত? 150 মিটার। এবার তুমি চিন্তা করো যে তুমি আর আমি হাঁটতে থাকলে 150 মিটার পর্যন্ত আমরা যাইতে পারবো কিনা? কোনো চান্স আছে? চান্স নেই। আর ঢালের গভীরতা কত? ঢালের গভীরতা হচ্ছে 200 থেকে 3000 মিটার পর্যন্ত। কত? 200 থেকে 3000 মিটার পর্যন্ত হচ্ছে ঢালের। তাহলে ঢালের গভীরতা হচ্ছে 200 থেকে 3000 মিটার পর্যন্ত। এই যে বিষয়টা, এইটা তোমাকে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ঢালের ক্ষেত্রে যদি বলি, মহিষাপনের ঢাল কম, মহিষালের। আচ্ছা, okay. এরপরে হচ্ছে, তোমাদের মধ্যে কারো কোনো আইডিয়া আছে যে মহিষাপান বেশি গুরুত্বপূর্ণ না মহি ঢাল বেশি গুরুত্বপূর্ণ? দেখো মই ঢালটা এত বেশি খারাপ, গভীর, যে ওইখানে কিছু থাকলেও মানুষের যাওয়ার মতো ক্যাপাসিটি নাই, কম। মানুষ মহিষাপানটাতে বেশি যেতে পারে। এবং আমরা যে খনিজ তেল বলি, প্রাকৃতিক গ্যাস বলি, মৎস্য সম্পদ বলি, এই সব কিছুই পাওয়া যায় কই? মহিষাপান এরিয়াটা। তাহলে মহিষাপান এরিয়াটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, ওই ঢালের চাইতে ওই ঢালটা কম করতে। ফাইন, এই কোশ্চেনের অ্যান্সারটাও শেষ। এবার একটু আমাকে বলো, তোমরা যারা ছিলে এতক্ষণ, এই মহীসোপান, মহী, ঢাল, নিয়ত বায়ু, এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার বুঝছো কিনা? কমেন্টস করে জানাও যে এটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। Okay. আচ্ছা, একজন বলছে স্যার প্রত্যয়ন বায়ু কি? নিয়ত বায়ু বুঝছি না, তাহলে প্রত্যয়ন বায়ু বুঝতে খুব একটা সমস্যা হবে না। প্রত্যয়ন বায়ুটা হচ্ছে তোমার, দেখ, নিয়ত বায়ু কি বলছিলাম, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে। প্রত্যয়ন বায়ুর ক্ষেত্রে মনে রাখবা, এটা হচ্ছে পশ্চিমা বায়ু প্রবাহ। কি বায়ু প্রবাহ? পশ্চিমা বায়ু প্রবাহ। তার মানে কি, এ কোন দিকে যাবে? কোন দিকে যাবে? পশ্চিম দিকে যাবে। কোন পশ্চিম? দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিক। এখানে আর একটা খেলা আছে। খেলা হচ্ছে এই বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে আসে। তাইলে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে যে বায়ু আসে, সেটাকে বলা হয় প্রত্যয়ন বায়ু। সেটাকে কি বলা হয়? প্রত্যয়ন বায়ু। যেহেতু এটা পশ্চিম দিক থেকে আসে, তাই এইটার আর এক নাম বলা হয়েছে প্রত্যয়ন বায়ু। আর একটা নামও আছে, সরি, পশ্চিমা বায়ু। আর একটা নামও আছে এর, যার নাম বলা হয় অজ বায়ু। তাহলে প্রত্যয়ন বায়ু, পশ্চিমা বায়ু, অজ বায়ু, তুমি যেইটাই বলো না কেন, সবগুলা একই জিনিস। ওকে, এখন আমি বায়ুমণ্ডল থেকে একটা সৃজনশীল সলভ করাইছি, বায়ুমণ্ডল থেকে একটা সৃজনশীল সলভ করাইছি। এমসিকিউ এর শীট তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা সেটা নিজের মতো করে সলভ করবা, গ্রুপে দিবা, তোমাদের টিচার সেগুলো সলভ করে দিবেন আশা করি। আর আচ্ছা, তোমরা একটু বলো, তোমরা 8 জন তো ছিলে প্রথম থেকেই, এমসিকিউ এর আমাদেরকে উচিত মানে আমরা কি অ্যান্সার সহই দিয়ে দিব, নাহলে আবার দেখা যাবে তোমরা দিতেছো আবার রিটার্ন দিয়ে দিচ্ছে, নাকি অ্যান্সার সহ দিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করে নিলাম? কারণ তোমরা তো ছোট মানুষ না, 7 8 তো আর পড়ো না, যে মনে করো যে ধরে ধরে ইয়ে করবে, মানে বরং আবার বোধহয় টাইম ওয়েস্ট হবে। তার চেয়ে যদি অ্যান্সার সহ দিয়ে দেওয়া যায়, তুমি অ্যান্সারটাও কনফার্ম হইলা, নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়ে বই থেকে পড়ে নিতে। কোনটা বেটার বলো? মানে অ্যান্সার সহ দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, অ্যান্সার সহ দিয়ে দিব। আমি বলি, আমি হচ্ছে বায়ুমণ্ডলের উপর 100টা এমসিকিউ, আর এই দুই চ্যাপ্টারের থেকে তোমার 6টা সিকিউ, দুইটারই সৃজনশীলেরও অ্যান্সার সহ দিয়ে দিব, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো কিভাবে কোশ্চেন হয়, কি পড়তে হবে, কোথায় পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা অ্যান্সার সহ দিয়ে দেবো। ও আচ্ছা, ভালো কথা, অ্যান্সার সহ যদি দেওয়া হবে, তাহলে এটা তোমরা আজকে পাবা না, এটা কালকে পাবা। এবং এইটা এই ক্লাসের যে লেকচার শিট, সেই জায়গাটাতে আপলোড করা থাকবে। ঠিক আছে, পিডিএফ ফাইল। আজকে গ্রুপে মারামারি বাঁধাও না, যে ফাইল কই এরকম না, কারণ কালকে পাবা। ওকে। আচ্ছা, এইবার যদি তোমাদের কারো কোনো ছোটখাটো কোশ্চেন থাকে, তোমরা করতে পারো, আমি সেটা অ্যান্সার দেবো ইনশাল্লাহ। একাডেমিকের বাইরে এই 2 অধ্যায়ের উপরে হইতে পারে, যে কোনো ইস্যু। ক্লাস কমপ্লিট।